সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ভার্সিটির যে প্রশ্ন ব্যাংক সলিউশন 24-25 সেশনের তার দ্বিতীয় ধাপে চলে আসছি। তোমরা অলরেডি জানো যে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 24-25 সেশনের প্রশ্নটা অলরেডি সলভ করে দিয়েছি তোমাদের উচ্চতর গণিতের। আজকে আমরা মূলত রাজশাহীর যেহেতু আমরা সলভ হয়েই গেছে, আজকে মূলত আমরা চিটাগাং ইউনিভার্সিটির 24-25 সেশনের যে আমাদের হায়ার ম্যাথ প্রশ্নটা সেটা সলভ করায় দেবো। তো আমাদের পুরো ভিডিওতে মূলত চিটাগাং ইউনিভার্সিটির 24-25 সেশনের হায়ার ম্যাথ প্রশ্নটা ডিটেলসে সলভ করা থাকবে। এই সলভটা দেখার আসলে তোমাদের মানে উপকারটা কি হবে যদি আমি বলে দিই, যে এই ক্লাসটা থেকে তোমরা মেইনলি জানতে পারবা যে এমসিকিউ গুলা তুমি কিভাবে শর্টলি করতে পারো। আসলে এখানে টাইম ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু তো তুমি হয়তো করতে পারবা, তোমার হয়তো এটা মনে হইতেছে যে না ইজি আসছে আমি করতে পারবো, বাট টাইম জিনিসটা তোমাকে শর্ট করতে হবে। তো আমরা মূলত পুরা লেকচারটাতে সবগুলো এমসিকিউ ধরে ধরে তোমাকে দেখাই দেবো যে কিভাবে তুমি টাইমটাকে শর্ট করতে পারো। বুঝতে পারছো? আমরা মূলত এই টেকনিকটাই তোমাকে শেখানোর ট্রাই করবো, এবং পরীক্ষার হলে ফার্স্ট অফ অল তোমার একবারে ফার্স্ট দেখেই তুমি কোন দিকে আগাবা সেই জিনিসটা আমরা ডিটেলস কথা বলবো। সো শুরু করা যাক। আশা করি তোমরা এই ক্লাস থেকে একটা ভালো পরিমাণের ইনফরমেশন তোমরা গ্যাদার করবা চিটাগাং ইউনিভার্সিটির হায়ার ম্যাথ প্রশ্ন সম্পর্কে। ওকে, সো আমি আমার পরিচয়টা দিয়ে দিই। তোমরা অলরেডি যারা যারা আগে ক্লাস করছো তারা হয়তো জানো, আমি তোমাদের মশিউর ভাইয়া। ওকে, আমরা খুব দ্রুতই এখন ক্লাসগুলো শুরু করব। সো তোমাদের এই এমসিকিউ যে ক্লাসগুলা তোমরা দেখো সাধারণত, তোমাদের আমি একটা জাস্ট ব্যাপার বলে দেই যে তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং তোমরা ট্রাই করবা আগে ভিডিওটা যদি লাইভে না করো, যদি তুমি আলাদা সময় করো, তাহলে অবশ্যই তুমি ট্রাই করবা আগে ভিডিওটা পজ করে নিজে সলভ করার ট্রাই করা। এবং তোমরা হয়তো জানো যে চিটাগাং ইউনিভার্সিটি কিন্তু 100 ms ক্যালকুলেটর থাকে। তো সেই ক্ষেত্রে চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করার সময় তুমি নিজের পাশে 100 ms ক্যালকুলেটর রাখতেই পারো। বুঝতে পারছো? এবং আগে তুমি ট্রাই করবা নিজে সলভ করার, দেন তুমি যদি না পারো তারপর আমার সলিউশনটা দেখবা, এবং তুমি পারলেও আমার সলিউশনটা দেখবা। কারণটা আমি হয়তো তোমাকে আলাদা প্রসেসে দেখাবো যে এটা তোমার টাইম অনেক বেশি সেভ করবে। ওকে, শুরু করা যাক। দেখো আমাদের শুরুর দিকে যে ব্যাপারগুলো আছে এখানে, সেটা যে আমরা একটু তোমাদের দেখানোর ট্রাই করছি যে আমাদের চিটাগাং ইউনিভার্সিটিতে আসলে কোন চ্যাপ্টার থেকে কিরকম এমসিকিউ আসতেছে। সো এইখানে তুমি যদি দেখো যে আমাদের ব্যাপারগুলো একটু ভালো হবে, যে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কোশ্চেন আসছে। ম্যাট্রিক্স নির্ণায়ক অনেক কিন্তু ছোট একটা চ্যাপ্টার, বাট দেখো এমসিকিউ কিন্তু আসতেছে। ঠিক আছে, তারপর আসো বৃত্ত থেকে সরলরেখা থেকে 3টা অনেক বড় চ্যাপ্টার। আর তোমরা তো জানো এই যে অন্তরীকরণ যোগজীকরণ এগুলা থেকে তো এমসিকিউ আসবেই, বিশেষ করে অন্তরীকরণ থেকে মাস্ট এমসিকিউ আসবে। আর এইদিকে যদি দেখো যে আমাদের এগুলা যেহেতু শর্ট সিলেবাসে ছিল, আমাদের বিন্যাস সমাবেশ ত্রিকোণমিতি এগুলা কিন্তু শর্ট সিলেবাসের টপিক, তো এই জন্য এগুলা থেকে আসলে আসে নাই। শর্ট সিলেবাস যেহেতু ছিল, আমাদের ভেক্টর শর্ট সিলেবাসের ছিল, তো এগুলা থেকে এই জন্য আসে নাই। ফাংশনও আমাদের শর্ট সিলেবাসের ছিল, এই জন্য আসলে 24-এ আসে নাই, বাট 25-এর দিকে দেখো তোমার একটা ভালো পোর্শন আসছে। সো তোমাদের জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য ফাইনালি আসলে তোমাকে মোটামুটি যেগুলো সিলেবাসে আসে সবগুলাই পড়তে হয়, বাট এই যে কোনো একটা চ্যাপ্টার থেকে অনেক ম্যাথ আসছে, বিশেষ করে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, বা তুমি বাদ দিয়ে দিছো, এই ব্যাপারটা যাতে না হয়। বুঝতে পারছো? সো তোমাকে অবশ্যই কোন চ্যাপ্টার গুলা বেশি বেশি ইম্পর্টেন্ট এই ব্যাপারটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। ঠিক আছে, না হলে তুমি একটা বড় কি হবে যে ধরা খাওয়ার একটা তোমার চান্স থাকবে, যে তুমি এই ব্যাপারটা জানো না, যে এই চ্যাপ্টারটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা গেল যে ওই চ্যাপ্টার থেকে অনেকগুলো এমসিকিউ চলে আসলো, বাট তুমি কি হলো যে তুমি ভাবলা যে না প্রত্যেকটা থেকে একটা একটা করে এমসিকিউ আসবে, কিন্তু দেখা গেল যে তোমার ওইটা হইলো না। সো তোমার এখানে কিন্তু একটা বড় মার্ক চলে যাবে। সো এই জিনিসটা অবশ্যই তোমরা ভালোভাবে দেখবা। এই যে দেখো যদি আমি সেকেন্ড পার্টের কথা বলি, তো সেকেন্ড পার্টে জটিল সংখ্যা থেকে দেখো অনেকগুলো এমসিকিউ আসছে। আর এই যে আমাদের বাস্তব সংখ্যা যোগাযোগ প্রোগ্রাম এগুলো যেহেতু শর্ট সিলেবাসে ছিল, সো এগুলা থেকে আসে নাই তেমন। দ্বিপদী বিস্তৃত শর্ট সিলেবাসে ছিল। সো তুমি যদি একটা ব্যাপার খেয়াল করো, সেকেন্ড পার্টের যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কথা বলো, তাহলে কিন্তু এখানে কি জটিল সংখ্যা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আবার কনিক্স, এই কনিক্স তো কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বুঝতে পারছো?
বহুপদীও ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো সেকেন্ড পার্টে দেখো এই তিনটা চ্যাপ্টার যাতে তোমার কোনোভাবেই বাদ না যায় সেকেন্ড পার্টের ক্ষেত্রে, বুঝতে পারছো? সেই দিক থেকে তুমি হচ্ছে এই যে স্থিতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতি, এই চ্যাপ্টার গুলাতে হচ্ছে কি তোমার কম ফোকাস করতে পারো যদি তোমার ভালো প্রিপারেশন না থাকে। বাট তোমাকে অবশ্যই অবশ্যই এই যে জটিল সংখ্যা বা হচ্ছে বহুপদী বা কনিক্স এগুলাতে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং এই ব্যাপারগুলো কিন্তু তুমি যদি একেবারে কনসেপ্টটা বুঝে হচ্ছে ধীরে ধীরে আগাও, তাহলে কিন্তু তোমার কাছে অনেক বেশি হচ্ছে এগুলো ইজি লাগবে তোমার কাছে। মানে জাস্ট ম্যাথ ব্যাপারটাই কিন্তু হচ্ছে কি যদি তুমি একটু করে বুঝে বুঝে আগাও, একটু শর্টকাট শেখো, কিছু কিছু ম্যাথ একটু দ্রুত করার টেকনিক শেখো, তাইলেই কিন্তু তোমার টাইম গুলা সেভ হবে, তোমার যে একটা ভয় সেই ভয়টা কিন্তু কেটে যাবে। সো আমরা শুরু করি। দেখো এইখানে একটা ব্যাপার তোমাদের বলা হয়েছে যে হচ্ছে জাস্ট কয়েকটা প্রশ্ন, ফার্স্ট পার্ট থেকে 2টা প্রশ্ন এবং সেকেন্ড পার্ট থেকে 4টা প্রশ্ন বলতে পারো যে শর্ট সিলেবাসের বাইরে চলে আসছে, বুঝতে পারছো? শর্ট সিলেবাসের বাইরে চলে আসছে। এটা মেইনলি হচ্ছে ফাংশনে হয়, সাধারণত ফাংশন ব্যাপারগুলো আসলে অনেক রিলেটেড এবং হচ্ছে অনেক বেশি হচ্ছে এগুলা তোমার হচ্ছে অনেক জায়গা জুড়ে থাকে, সো ফাংশন থেকে আসতেই পারে। সো এই যে বাইরে থেকে আসতেছে, বাট তো এটা নিয়ে তোমাদের খুব বেশি চিন্তিত হওয়া উচিত কিনা, আমি বলবো যে না, একবারে উচিত হওয়া না। বাইরে থেকে আসতেছে, এটা সবার জন্য বাইরে থেকে আসতেছে, তোমার যেটা সিলেবাস তুমি সেটাতে সুন্দরভাবে ফোকাস করো। আমি তোমাদের বলে দিতেছি, তুমি যদি সিলেবাসের মধ্য থেকে আশাগুলা পারো, তোমার চান্স কেউ ঠেকাইতে পারবা না, তোমার চান্স কেউ ঠেকাইতে পারবা না ইনশাল্লাহ। তো আমরা দেখো শুরু করি। আমাদের একেবারে যে ফার্স্ট প্রশ্নটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে। সো ম্যাট্রিক্স থেকে চিটাগাং ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা আসছে, দেখো বলছে যে এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ম্যাট্রিক্স দেয়া আছে, বলা আছে যে পি এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী বা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। তো আমি হচ্ছে করে দেওয়ার আগে আমি তোমাদের যেটা বলছি, তুমি এখনই হচ্ছে পজ করো, পজ করে হচ্ছে তুমি ম্যাথটা নিজে করে আমাকে তুমি হচ্ছে অ্যান্সারটা বলো, কমেন্ট করে অ্যান্সারটা বলে দিবা, ঠিক আছে? তো দেখো তোমাদের যদি করা হয়ে থাকে আমিও একটু করাই দিই। দেখো এই যে যখনই বলবে যে ব্যতিক্রমী বা সিঙ্গুলার, এই যে ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি কখনো বলে ব্যতিক্রমী বা সিঙ্গুলার, তখনই তুমি বুঝে যাবা যে ওই ম্যাট্রিক্সটা থেকে যে নির্ণায়কটা তৈরি হবে সেটার নির্ণায়ক ভ্যালুটা হবে 0, বুঝতে পারছো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা? যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালুটা হচ্ছে 0 সেটাই হচ্ছে ব্যতিক্রমী, ও হচ্ছে ব্যতিক্রমী। অব্যতিক্রমী হচ্ছে যার নির্ণায়ক ভ্যালুটা হচ্ছে 0 না। সো যেহেতু এই কথাটা বলা আছে যে ব্যতিক্রমী, সো আমি হচ্ছে ব্যতিক্রমী বলার কারণে আমি ধরে নিলাম যে হচ্ছে ওর নির্ণায়ক ভ্যালুটা 0। সো নির্ণায়ক ভ্যালুটা হচ্ছে, আমরা যদি এখন এই ম্যাট্রিক্সটা থেকে নির্ণায়কটা তৈরি করতাম তাহলে p+4, আর আমাদের হচ্ছে এখানে 8, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে p-2, এইটা ইকুয়াল হচ্ছে আমাদের কত বলতো? 0। এখন দেখো তুমি তো নির্ণায়ক ভ্যালু বের করতে পারো, সবাই পারো তোমরা, তাই না? এই যে জাস্ট এটার সাথে এটা গুণ দিবা, এটার সাথে এটা গুণ দিয়ে মাইনাস করে দিবা। সো আমি হচ্ছে নির্ণায়ক ভ্যালুটা বের করতেছি, তাহলে হচ্ছে p+4 ইন্টু p-2। আই থিঙ্ক এটা সবাই পারবা, আমি জাস্ট তবুও একটু সলভটা দেখাই দেই, ঠিক আছে? এই যে আর গুণ করে মাইনাস করে দিলাম, এটাই হচ্ছে নির্ণায়ক ভ্যালু, এটা হচ্ছে আমি 0 ধরবো যেহেতু বলা আছে ব্যতিক্রম। তো দেখো আমাদের কি আসে, p², ঠিক আছে, p² -2p প্লাস 4p, ঠিক আছে, -8 -16 0। তারপর হচ্ছে আমি এটা আরেকটু সামনে আগে যাই, তোমরা আই থিঙ্ক সবাই এটা পারবা। তাহলে আমাদের কি আসতেছে বলো তো? আমাদের আসতেছে p² +2p, p² +2p মাইনাস কত বলো তো? -24 0। এই তো এখন হচ্ছে তুমি জাস্ট মিডল টার্মটা করে ফেলো ভাইয়া, তাহলে হয়ে যাবে। তাহলে মিডল টার্ম করার জন্য আমাদের হচ্ছে 6p নাও, আর হচ্ছে -4p নাও, আর হচ্ছে আমাদের -24 0। তাহলে আমি যদি হচ্ছে পিটাকে কমন নেই তাহলে আসতেছে p+6, এগুলা সবাই পারো। এই তো আমাদের ম্যাথ মোটামুটি সলভ হয়েই গেছে। তাহলে তোমরা অলরেডি বুঝতে পারতেছো যে p এর ভ্যালুটা আসলে কত হবে। তাহলে আমাদের আসতেছে p+6, আর একটা আসতেছে p-4 0, দ্যাট মিন্স p -6, আর একটা হচ্ছে p 4। এই তো
দেখো তুমি তো পরীক্ষার হলে আরো অনেক শর্টলি করবা, আমি একটু লিখে লিখে একবারে ডিটেলস দেখাইলাম, তোমার আসলে এটা লেখার দরকারই নাই। তুমি এটা দিয়ে এটাকে গুণ দিবা আর 8 দিয়ে 2 কে গুণ দিবা, দিয়ে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে ইকুয়াল 0 ধরবা। ঠিক আছে, ইকুয়াল 0 ধরবা, ধরে তুমি জাস্ট সলভ করবা, সলভ করে হচ্ছে অ্যানসার বের করবা। তাহলে দেখো আমাদের অ্যানসার কি আসলো, আমাদের অ্যানসার আসলো যে পি এর ভ্যালু হচ্ছে -6 আর হচ্ছে 4। ওকে, পি এর ভ্যালু হচ্ছে -6 আর হচ্ছে 4। ওকে, এখন আসলে আমরা হচ্ছে পরের ম্যাথটাতে চলে যাব। তোমরা কি এটা সবাই বুঝছো না? আই থিঙ্ক সবাই বুঝছো, এটা আসলে না বোঝার কোনো ব্যাপারই নেই এখানে। জাস্ট যখনই দেখবো যে হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে দেবে আমাদের, তখনই হচ্ছে আমরা 0 ধরে ফেলবো, ওর নির্ণায়ক ভ্যালুটা 0 ধরে ফেলবো, তাহলেই তো হচ্ছে আমাদের ম্যাথ সলভ। ওকে, দেখো নেক্সট প্রশ্নটাতে কি আছে। নেক্সট হচ্ছে আমাদের একটা সরলরেখা থেকে প্রশ্ন, এবং এইটা আসলে বলতে পারো যে খুবই হচ্ছে একেবারে একটা বেসিক থেকে প্রশ্ন। বলছে কি যে y ইকুয়াল mx প্লাস সি সাধারণ সমীকরণে m লেস দেন 0 হলে সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ তৈরি করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ তৈরি করে। সো আমরা যদি হচ্ছে এই ব্যাপারগুলো একটু দেখি, তোমরা হয়তো এই ব্যাপারটা জানো, যে ধরো যাচ্ছে আমাদের এইটা হচ্ছে অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন কোনো একটা রেখা, এই যে কোনো একটা রেখা, ধরো যে এইটা একটা রেখা, ঠিক আছে, এই কোনো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে এই যে রেখাটা, এই রেখাটার যে ডান পাশটা সেটাকে বলা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক। তো এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা যদি থেটা বলি, তাহলে তোমরা হয়তো ঢালের সংজ্ঞাটা সবাই শিখছো। ঢালের সংজ্ঞাটা কি বলতো, ঢাল হবে এম ইকুয়াল হবে ট্যান থেটা। ঢাল এম ইকুয়াল হবে ট্যান থেটা, ঠিক আছে, ঢাল এম ইকুয়াল হচ্ছে ট্যান থেটা। তো দেখো এখানে কোন একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে সেই কোণের ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে, সেই কোণের ট্যানজেন্টকে ওই রেখার ঢাল বলে। আর আমরা জানি যে y ইকুয়াল mx প্লাস সি, এইখানকার এমটাও হচ্ছে আসলে কি বলতো, ঢাল। এই এমটা হচ্ছে ঢাল, তার মানে এই এম ইকুয়াল ট্যান থেটা। এখন এই এমটা যদি লেস দ্যান 0 হয়, তোমরা এইটা কি তোমাদের মনে আছে না যে আমরা শিখছিলাম যে এখানে অল প্লাস, ত্রিকোণমিতির যে তোমরা শিখছিলে অল প্লাস, এখানে হচ্ছে সাইন আর হচ্ছে কোসেক, তাই না, এখানে হচ্ছে ট্যান আর কট, তাই না, আর এখানে হচ্ছে কস আর সেক। তো দেখো তো আমাদের কি বলছে যে এমটা যদি লেস দেন 0 হয়, তাহলে এমটা লেস দেন 0 হওয়া মানে কি আসলে বলো তো, এমটা লেস দেন 0 হওয়া মানে কি, তার মানে ট্যান থেটাটা লেস দেন 0 না, এমটা লেস দেন 0 মানে আসলে ট্যান থেটাটা লেস দেন 0। তাহলে এই ট্যান থেটাটা কখন 0 থেকে ছোট হবে, দেখো এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করতে পারে, ধরো যাচ্ছে একেবারে যদি এইভাবে থাকে তাহলে 0 ডিগ্রি, তারপর একটু বাড়তে বাড়তে 0 থেকে 180-র মধ্যে আসলে কোনটা করবে। তো ট্যান কোথায় আসলে নেগেটিভ, ট্যান আসলে কি এইটাতে নেগেটিভ না, এইখানে ট্যান নেগেটিভ না, এই দ্বিতীয় চতুর্ভাগের ট্যানটা কি নেগেটিভ না। তো অবশ্যই অবশ্যই আমার কোনটা কি হইতেছে, স্থূলকোণ হইতেছে, আমার কোনটা হইতেছে স্থূলকোণ। সো থেটাটা হবে আমাদের স্থূলকোণ। সো এটা তোমরা চাইলে মনে রাখতে পারো, এত এক্সপ্লেনেশন যদি হচ্ছে তোমার নিতে ইচ্ছা না করে, তুমি জাস্ট মনে রাখবা যে থেটাটা হচ্ছে যদি স্থূলকোণ হয় তাহলে আমার ট্যান থেটাটা নেগেটিভ হয়, তার মানে আমার ঢালটাও নেগেটিভ, বুঝতে পারছো। আর থেটাটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে আমার ট্যান থেটাটাও পজিটিভ হয়, ঢালটাও আমার হচ্ছে পজিটিভ হয়। ওকে, আই থিঙ্ক এটা সবাই তোমরা পারবা। আমি তাহলে এটা বলে দিই যে হচ্ছে স্থূলকোণ হবে। পরের ম্যাথটাতে আসো, পরের ম্যাথটা আসলে কি বলবো, দেখো কি বলা আছে যে নিচের গাণিতিক বক্তব্য দুটো সঠিক কিনা যাচাই করে উত্তর দাও। এই যে গাণিতিক বক্তব্য দুটো হচ্ছে সঠিক কিনা যাচাই করে উত্তর দাও। দেখো এইখানে আই থিঙ্ক খুব বেশি তোমাদের ইন্টারের যে ম্যাথ আসছে এই এইটা না, এটা আসলে তোমার একেবারে বেসিক কমন সেন্স বলতে পারো, কমন সেন্স থেকে একটা ম্যাথ আসছে। ঠিক আছে, কি বলছে যে 10% বাড়ানোর পরে আবার 15% বাড়ানো হলে যা পাওয়া যায় সেটা শুরুতে 15% বাড়ানোর সমতুল্য। এই কথাটা সঠিক নাকি ভুল, এইভাবেই বলা আছে, দুইটা কথা বলা আছে, এখন এই দুইটাই সঠিক নাকি একটা সঠিক একটা ভুল, এইভাবে কিছু অপশন সেট আপ করা আছে। এখন দেখো আমরা প্রথমটা আগে চেঞ্জ করি, চেক করি
আমাদের প্রথমটা আগে চেক করি। প্রথম যে কথাটা ক নাম্বারটা আমাদের কি বলা আছে, 10% বাড়ানোর পরে আবার 15% বাড়ানো হলো। মানে তুমি শুরুতে 10% বাড়াইছো, তারপর 5% বাড়াইছো। এইটা না করে তুমি যদি একসাথে 15% বাড়াও, তাহলে এই দুইটাই কি সেম হবে কিনা? এই দুইটাই আসলে সেম হবে না। এটা মানে কি বলবা, এটা আসলে আসলে কমন সেন্স দিয়ে করা যায়। বাট আমি ধরে নিলাম, ধরো যে তোমার কাছে 100 টাকা আছে, সাপোজ সাপোজ তোমার কাছে 100 টাকা আছে। এখন তুমি যদি এই 100 টাকার শুরুতে 10% বাড়াও, তাহলে এই 100 টাকার শুরুতে 10% যদি বাড়াও, তাহলে 10% যদি তুমি হচ্ছে বাড়াও, তাহলে দেখো 100 এর 10% মানে কি 10 টাকা। তাহলে তোমার কাছে টাকা হয়ে গেল কত, 100 প্লাস 10, তাহলে তোমার কাছে হয়ে গেল 110 টাকা। 110 টাকা। এখন এই 110 টাকাতে তুমি আবার কত পার্সেন্ট বাড়াবা? 5% বাড়াবা। তো ধরো যাচ্ছে তুমি আবার হচ্ছে 5% প্লাস করবে। তাহলে 5%, দেখো এই যে 5% তুমি প্লাস করবে, এটা কার করবা? 100 এর কিন্তু 5% না, তুমি এখন এই যে 110-এর 5% বাড়াবা। তাহলে 110-এর 5% যদি তুমি বাড়াও, তাহলে কিন্তু তোমার এরকম হবে যে 110 গুণন 5 ডিভাইডেড বাই 100। পার্সেন্টের আমরা হিসাব নিকাশ গুলো জানি। তো এটা দেখো আমাদের 110-এর সাথে 110 গুণন 5, এটা যদি আমরা ফাইনালি হিসাব নিকাশ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 11/2, তার মানে আমাদের আসছে 110 প্লাস 5.5, তাই তো? হুম, 5.5 আসতেছে। তার মানে আমাদের আসতেছে 115.5। দেখো আমি যদি শুরুতে 10% বাড়াই, তাহলে 100 প্লাস 10, পরে যদি আবার 5% বাড়াই, এই 5% কিন্তু 100 এর না, নতুন যেটা পাইলে তার 5%। তো 110-এর 5% হচ্ছে তোমার, দেখো হচ্ছে আমি কাটাকাটি করছি, 110 গুণন 5, তাহলে 5 শূন্য শূন্য কাটছে, 5 5 5 2 10, 11 কে 2 দিয়ে ভাগ দিয়ে 5.5 আসছে। তো দেখো আমাদের এইখানে আসতেছে 115.5। আর একটা কথা বলা আছে যে এই যে তুমি দুই ভাবে না বাড়াই, তুমি যদি ডিরেক্ট শুরুতেই 15% বাড়াইতা, তো শুরুতেই যদি আমি 15% বাড়াইতাম, তাহলে দেখো ঘটনাটা কি হইতো। শুরুতেই যদি 15% বাড়াইতাম, তাহলে আমার কি হইতো? দেখো তো আমার শুরুতে আমি ধরে নিচ্ছি কত, 100। তাহলে 100 এর 15% কত? 100 এর 15% 15। তাহলে আমার কিন্তু হয়ে যাইতো ব্যাপারটা এরকম যে 100 প্লাস 15, তখন আমার কিন্তু চলে আসছে 115। দেখো তুমি 15% বাড়াইলে 115 আসতেছে, কিন্তু তুমি যদি শুরুতে 10% বাড়াও, তারপর আবার যদি 5% বাড়াও, তখন কিন্তু আমাদের আসতেছে 115.5। তো তোমার কখনোই এই দুইটা জিনিস আসলে সমান না। সো আমাদের প্রথম যে কথাটা, এই কথাটা কিন্তু আসলে কি সঠিক না, প্রথম কথাটা সঠিক না। তাহলে দেখো আমাদের এই অপশনটা খুঁজলেই তোমার হয়ে যায় যে প্রথম কথাটা যে ভুল, এটা তুমি এই অপশনে পাইছো যে ক ভুল, ক ভুল, কিন্তু তোমার খ তো ভুল হইতে পারে। তো এই জন্য আমাদের খটা চেক করতে হবে যে খটার আবার কি হইলো। দেখি আমি খটার কি হলো। দেখো খ এর কি হলো আমরা হচ্ছে সেটা এখন দেখবো। দেখো কি বলছে, একটা বৃত্তের ব্যাসার্ধকে দ্বিগুণ করলে তার ক্ষেত্রফলের সাথে পরিধির যে অনুপাত হয় সেটা দ্বিগুণ হয়। একটা বৃত্তকে, একটা বৃত্তের ব্যাসার্ধকে কি করছে, দ্বিগুণ করছে, তাহলে তার ক্ষেত্রফলের সাথে পরিধির অনুপাতটা এইটা কেমন হবে? তো দেখো আমি ধরে নিলাম যে শুরুতে এই ম্যাথ গুলো তোমরা হচ্ছে ধরে নিয়ে করার ট্রাই করো, বুঝছো? তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেখো শুরুতে যদি ব্যাসার্ধটা হচ্ছে আর হয়, শুরুতে ব্যাসার্ধটা যদি আর হয়, তাহলে আমাদের কি বলছে বলতো, ক্ষেত্রফল আর পরিধির রেশিওটা বলছে, তাই তো? ক্ষেত্রফল আর পরিধির রেশিওটা কেমন সেটা আমরা একটু দেখি। তাহলে ক্ষেত্রফল বাই পরিধি যদি আমি দেখি, তাহলে ক্ষেত্রফল বাই পরিধি আমি যদি এটা বের করি শুরুতে, তাহলে আমাদের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে দেখো তো এটা রেশিওটা আমার কি হইতেছে, আমার আর আর কাটতেছে, পাই বাই কাটতেছে, আমাদের এটা আসতেছে r/2। শুরুতে ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল আর পরিধি রেশিও হচ্ছে r/2। এখন পরে পরে আমাদের কি বললো, পরে আমাদের বললো যে হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে দ্বিগুণ করে ফেলছে ওরা। তো এখন আমি যদি হচ্ছে এই ব্যাসার্ধ আর পরিধির রেশিওটা দেখি, তাহলে এখন আমার কত হবে সেটা আমি দেখি। তাহলে এখন আমার হবে পাই, আমার হচ্ছে 2r এর স্কয়ার, আর এইখানে হবে 2 পাই × 2r। ওকে, তো এইটার এখন আমি যদি রেশিওটা করি, তাহলে দেখো আমার আসতেছে পাই × 4r স্কয়ার
আর নিচে আমাদের আসতেছে 4 পাই r। তাহলে দেখো এখন তুমি যদি এইটা করে দেখো, তোমার 4 4 কাটতেছে, পাই পাই কাটতেছে, তোমার আসতেছে r। তাহলে দেখো তো আমাদের ব্যাসার্ধটা দ্বিগুণ করে এই ক্ষেত্রফল আর পরিধির রেশিও আসলো r। আর আগে ছিল আমাদের r/2। তো দেখো তো আগে ছিল r আর এখন হলো r/2। এটা আসলে কত গুণ হয়ে গেল বলো তো? এই যে r/2 কে কত দিয়ে গুণ করলে r আসতেছে? 2 দিয়ে গুণ করলে r আসতেছে না? তাহলে শুরুতে যে আমাদের এই ক্ষেত্রফল আর পরিধির রেশিও, পরে যে ক্ষেত্রফল পরিধির রেশিও, এই জিনিসটা কি ডাবল হয়ে গেল না? কারণ শুরুতে r/2, পরে হচ্ছে শুধু r। তাহলে r/2 কে 2 দিয়ে গুণ করে আসলে কি r চলে আসলো। তো দেখো এই স্টেটমেন্টটা কিন্তু একেবারে হচ্ছে সঠিক, যে তুমি যদি কোনো বৃত্তের ব্যাসার্ধটা ডাবল করো তাহলে ক্ষেত্রফল আর পরিধির যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে ডাবল হয়ে যাবে। বুঝতে পারছো? আমরা শুরুতে ক্ষেত্রফল আর পরিধির রেশিও দেখছি r/2, পরে দেখতেছি যে হচ্ছে ব্যাসার্ধ দ্বিগুণ করে এদের রেশিও r। তাহলে r/2 আর হচ্ছে r, এদের মধ্যে যদি তুমি দেখো তাহলে হচ্ছে কি এটা দ্বিগুণ, সো দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু প্রথম স্টেটমেন্টটা আমাদের ভুল। সো আমরা পাইলাম হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে যে খটা হচ্ছে সঠিক, কটা হচ্ছে আমাদের ভুল। ওকে, সো আমাদের হচ্ছে কি বলতো, খটা সঠিক, কটা ভুল। ওকে ফাইন। এই টাইপের প্রশ্ন একটু বলতে পারা যাচ্ছে মানে তোমাদের আসলে বই থেকে আসে নাই, এটা একটু কমন সেন্স খাটাই এটা দিতে হবে, বাট টাইম কনজিউমিং টাইপের বলতে পারো। এখন আসলে আমরা বৃত্তের প্রবলেমে চলে যাই। দেখো বৃত্তের প্রবলেমে আমাদের কি বলছে, বলছে যে হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত আমাদের বলছে যে কেন্দ্র দেয়া আছে আর হচ্ছে ব্যাসার্ধ দেয়া আছে। এখন বলছে বৃত্তটির পরিধির উপরের কোন বিন্দুটি অবস্থিত, মানে পরিধিতে কোন বিন্দুটা আছে এই বিন্দুগুলোর মধ্যে। তাহলে দেখো আমি একটা হচ্ছে বৃত্ত নিলাম। এখন এই বৃত্তটার কেন্দ্র তো অবশ্যই থাকবে, ধর হচ্ছে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই কেন্দ্রটা হচ্ছে 4,3। এখন আসো বলছে ব্যাসার্ধটা হচ্ছে 7, তার মানে তুমি তো জানো এই যে ব্যাসার্ধটা হচ্ছে 7। এখন বলছে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোর মধ্যে কোনটা হচ্ছে এই পরিধির উপরে আছে, কোনটা হচ্ছে পরিধির উপরে আছে। সো এই পরিধির উপরের একটা বিন্দু আমি যদি পি ধরি x, y, এখন তোমাকে বলছে যে এই বিন্দুগুলোর মধ্যে কোনটা পরিধির উপরে আছে। সো দেখো বৃত্তের ব্যাসার্ধ আর যদি এই কেন্দ্র দেয়া থাকে তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনটা জানি যে হচ্ছে x মাইনাস এই যে 4 স্কয়ার আর হচ্ছে y মাইনাস 3 স্কয়ার ইকুয়াল আমাদের ব্যাসার্ধ হচ্ছে কত, 7, তো 7 স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকলে বৃত্তের ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এই ইকুয়েশনটাকে যে বিন্দুটা স্যাটিসফাই করবে তারাই হচ্ছে কি এই বৃত্তের উপরে আছে, তারাই এই বৃত্তের উপরে আছে। অনেক বিন্দু স্যাটিসফাই করতে পারে। তো এই ইকুয়েশনটাকে তুমি দেখবা যে হচ্ছে কোন বিন্দুটা স্যাটিসফাই করে। দেখো এই ইকুয়েশনের আমাদের এই পাশে কত আছে, 49 আছে। সো তোমার টার্গেট থাকবে x আর y এর ভ্যালু এখান থেকে নিয়ে যাতে এই পাশে 49 আসে, তাহলেই কি বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তো তুমি x আর y এর ভ্যালু কত ধরলে এই পাশে 49 আসবে, তাই না? এক্স আর ওয়াই এর ভ্যালু কত ধরলে এই পাশে 49 আসবে। দেখো আমি যদি একটু করে দেখি তাহলে এক্স মাইনাস 4 স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কয়ার। এখন দেখো তো এখানে যদি এক্স এর ভ্যালু তুমি 3 বসাও তাহলে 3 মাইনাস 4 1 স্কয়ার, আর 3 বসাও তাহলে 3 মাইনাস 3 0 স্কয়ার, তাহলে 1 স্কয়ার 0 স্কয়ার, এটা কখনোই 49 হবে না। পরেরটাতে আসি, দেখো এক্স এর ভ্যালু যদি তুমি 4 বসাও, এইটাতে যদি আমরা ইনপুট দিই, দেখো এক্স এর ভ্যালু যদি তুমি 4 বসাও তাহলে 4 মাইনাস 4 স্কয়ার প্লাস, এখানে দেখো y এর ভ্যালু যদি তুমি -4 বসাও তাহলে -4 -3 স্কয়ার, তাহলে দেখো 0 স্কয়ার প্লাস 7 স্কয়ার ইকুয়াল 49। এই যে দেখো তোমার এখানে 49 চলে আসছে। তো দেখো আমাদের এই পাশে 49, এই পাশে x y এর ভ্যালু বসায় 49, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। সো বাম পক্ষ আর ডান পক্ষ যদি সমান হয়ে যায় তার মানে এই যে বৃত্তের ইকুয়েশনটাকে এই পয়েন্টটা স্যাটিসফাই করতেছে, তার মানে এই পয়েন্টটা অবশ্যই বৃত্তটার উপরেই আছে। বুঝতে পারছো? বাকি কোনো পয়েন্ট স্যাটিসফাই আসলে করবে না। যদি এইরকম 4টা অপশন থাকে তাহলে বাকি কোনো পয়েন্ট আসলে স্যাটিসফাই করবে না। তো তুমি এই টাইপের প্রশ্ন আসলে দেখবা যে হচ্ছে স্যাটিসফাই করে কিনা। আর আলাদা একটা অপশন হইতে পারে, তুমি জাস্ট হচ্ছে দেখবা যে এই কেন্দ্র থেকে কোন বিন্দুটার দূরত্ব বের করলে 7 আসে। ঠিক আছে, তুমি এই এই পরিধির উপরে থাকলেই আসলে ওর দূরত্বটা 7 হবে। ঠিক আছে, সব তুমি দেখবা যে এইটার আর এইটার দূরত্ব বের করো, 7 চলে আসবে। ওকে, দেখো একেবারে ইজি প্রশ্ন, আমরা আর এখানে বেশি টাইম নেব না। নতুন প্রশ্নটাতে আসি, দেখো কি বলছে, যদি একটা বৃত্ত
ও একটা বর্গের পরিসীমা একই হয়, তবে নিচের কোন তথ্যটি সঠিক? কি বলছে যে পরিসীমাটা হচ্ছে একটা বৃত্ত আর একটা বর্গের পরিসীমা সঠিক। দেখো চিটাগাং ইউনিভার্সিটিতে এই যে এই টাইপ প্রশ্নগুলা, বৃত্তের ক্ষেত্রফল, পরিসীমা, বর্গ, এটা প্রশ্নগুলো আসতেছে, এগুলা কিন্তু হচ্ছে কি বলবা যে একেবারে তোমরা হচ্ছে সেই ক্লাস 5 থেকে শেখা শুরু করছো, ক্লাস 5 6 7 8 9 সব সব হচ্ছে এগুলো শিখছো। সো এই ব্যাপারগুলো একটু রিভাইজ দিয়ে যাওয়া, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তো দেখো আমরা হচ্ছে ম্যাথে যাই। আমাদের কি বলছে বলতো, যে একটা বৃত্ত আর একটা বর্গের পরিসীমা একই। আমি ধরে নিলাম যে হচ্ছে এটা একটা বৃত্ত আর এটা একটা হচ্ছে বর্গ, এখন এদের পরিসীমা গুলা হচ্ছে একই। সো আমি ধরে নিলাম যে এই একই পরিসীমা গুলা, এর পরিসীমাও পি, এর পরিসীমা হচ্ছে পি। তাহলে দেখো এর ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে 2 পাই আর ইকুয়ালস টু পি, একই যেহেতু। আর এর ক্ষেত্রে আমি পরিসীমা লিখতে পারি 4a, তাই না? এর যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এর পরিসীমা হচ্ছে 2 পাই আর এর পরিসীমা হচ্ছে 4a। এখন এটা তো আমরা দেখতেছি সঠিক। এখন আসলে আমাদের কি বলতে বলছে, যে পরিসীমা যদি একই হয় তাহলে ক্ষেত্রফল কিরকম হবে, ক্ষেত্রফলও কি একই হবে নাকি ক্ষেত্রফল কারো বেশি হবে কারো কম হবে, এই ব্যাপারটা আমরা এখন দেখি। আচ্ছা, সো পরিসীমা যদি পি হয়, আমরা এক এক করে এখন এরও ক্ষেত্রফল বের করবো, এরও ক্ষেত্রফল বের করে আমরা দেখবো, ঠিক আছে? তো দেখি পরিসীমা যদি পি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। আমরা জানি যে হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফল বা এরিয়া আমরা জানি কি পাই আর স্কয়ার। তো দেখো তো পাই আর এর ভ্যালুটা আমি যদি পি দিয়ে বের করতে চাই, তাহলে আর ইকুয়াল কি হবে, p/2 পাই। তাহলে দেখো এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে আমাদের p²/4 পাই। এখানে আমাদের আসতেছে p²/4 পাই বৃত্তের ক্ষেত্রফল। এখন আসো আমরা হচ্ছে বর্গের ক্ষেত্রফল বের করি। বর্গের ক্ষেত্রফল যদি তুমি দেখো, বর্গের ক্ষেত্রফল মানে তো হচ্ছে a স্কয়ার। তাহলে আমাদের a এর ভ্যালুটা কি হবে, p/4 p/4। তো দেখো এখানে আমাদের আসতেছে p²/16। তাহলে দেখো আমাদের এইখানে আসলো p²/16 আর এইখানে আসলো রাইট, এইখানে আমাদের আসলো p²/4 পাই। এখন তুমি আমাকে বলো তো, এই যে p²/4 পাই, এই যে 4 পাই, এটার ভ্যালুটা আসলে কত বলো তো? 4 পাই এর ভ্যালুটা কিন্তু 4 ইন্টু আমাদের হচ্ছে 3.1416। এই যে জিনিসটা, এটা গুণ করলে অবশ্যই কিন্তু <16 হবে, এটা কিন্তু অবশ্যই <16 হবে। দেখো তুমি p² কে একবার 16 দিয়ে ভাগ করতেছো, আর একবার তুমি p² কে 4 পাই দিয়ে ভাগ করতেছো, তাহলে দেখো তো এই বড় সংখ্যা দিয়ে যদি ভাগ দাও তাহলে কি এটা ছোট হয়ে যাবে না? এটা তো এই যে তোমার 4 গুণন 3.1416, এটা কিন্তু হচ্ছে 16 থেকে অবশ্যই ছোট হবে, কারণ হচ্ছে 12 থেকে একটু বেশি জাস্ট হবে, কিন্তু 16 থেকে ছোট হবে। তো দেখো ছোট দিয়ে যদি কোনো কিছুকে ভাগ দাও তাহলে সেই ভাগফলটা একটু বড় আসে, আর বড় সংখ্যাতে যদি ভাগ দাও তাহলে সেটা ছোট আসে। তার মানে এই p²/16টা কিন্তু হচ্ছে ছোট হবে p²/4 পাই থেকে। তার মানে আমাদের এই জিনিসটা বড় না, p²/4 পাই। তো এই জিনিসটা আসলে কি, আমাদের এই জিনিসটা আসলে বৃত্তটার ক্ষেত্রফলটা না। তো বৃত্তটার ক্ষেত্রফল আসলে আমাদের আসবে বড়, বৃত্তটার ক্ষেত্রফল আসবে বড়। বুঝতে পারছো? দেখো আমাদের পরিসীমা একই বলা আছে, আমরা সেটা ধরে নিয়েছি, ধরে নিয়ে হচ্ছে এক এক করে এর ক্ষেত্রফল বের করছি। বের করে জাস্ট হচ্ছে একটু কম্পেয়ার করতে হবে যে পি তো দুইজনের ক্ষেত্রে সেম। এখন আমাদের এই পি কে কত দিয়ে ভাগ দিতেছি, ধরো যে একটা পি কে তুমি ভাগ দিলে 100 দিয়ে, আর একটা পি কে ভাগ দিলা 50 দিয়ে, তাহলে অবশ্যই যেটাকে যখন 50 দিয়ে ভাগ দিচ্ছে সেটা বড় হবে, তাই না? এই কমন সেন্সটা খাটলেই তোমার হয়ে যাচ্ছে। এইবার আসো আমাদের আহ ত্রিকোণমিতি থেকে একটা প্রবলেম বলছে sec x - tan x হচ্ছে 2, sec x + tan x, এটার ভ্যালুটা কত হবে? দেখো তোমরা এই এই sec x tan x দেখলে আসলে তোমাদের মাথায় আই থিঙ্ক এই ব্যাপারটা চলে আসছে সবার, যে sec square x tan square x, তাই না? এই যে তোমরা 9 10 থেকে শিখে আসতেছো, এটা হচ্ছে 1। তাহলে sec square x - tan square x হচ্ছে 1। তাহলে দেখো আমাদের কি দেয়া আছে, মাইনাসের ভ্যালু দেয়া আছে, প্লাসের ভ্যালু বের করতে বলছে। তাহলে sec square x - tan square x মানে আমরা কি জানি বলতো, sec x - tan x আমাদের a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা, sec x + tan x।
তাহলে দেখো একটা দেয়া আছে আমাদের, কোনটা দেয়া আছে? নেগেটিভটা। তাহলে নেগেটিভটা 2 গুণন sec x প্লাস tan x ইকুয়ালস টু 1। তাহলে তোমরা বুঝছো অলরেডি সবাই, আই থিংক, যে sec x প্লাস tan x এটা হয়ে যাবে আমাদের হাফ। ওকে, তাহলে হচ্ছে আমাদের 0.5 টাই হচ্ছে অ্যান্সার। ওকে, একেবারে ইজি ম্যাথ, কিন্তু এটাতে আর আমরা হচ্ছে টাইম দেব না। এইটাতে আসো, ফাংশনের একটা প্রবলেম আসছে। ফাংশনের প্রবলেমটা হচ্ছে একটু তোমরা আগে নিজেরা ট্রাই করো, তারপর হচ্ছে ভাইয়া সলিউশন দেখাই দিতেছে। দেখো একেবারেই আই থিংক খুব বেশি প্রবলেম তোমাদের হবে না। এবং কি বলছে যে ফাংশন অফ এক্স হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স, ফাংশন অফ এক্স হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স। এখন বলছে যে ফাংশন অফ এক্স প্লাস 1 মাইনাস ফাংশন অফ এক্স এর মান কি হবে। ঠিক আছে, তো তুমি এই টাইপের ম্যাথে ডিরেক্ট হচ্ছে যেইটা বের করতে বলবে ওইটা করা শুরু করবা, তারপর দেখবা যে হচ্ছে তোমার সলিউশনের দিকে তুমি এমনি নিজে নিজেই চলে যাওয়া, খুব বেশি চিন্তা করতে হবে না। দেখো তো ফাংশন অফ এক্স যদি 4 টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ফাংশন অফ এক্স প্লাস 1 এইটা কত হবে? ফাংশন অফ এক্স প্লাস 1 কি হবে? জাস্ট এক্স এর জায়গাটাতে এই যে জিনিসটা সেটা রিপ্লেস করে দিতে হবে। ঠিক আছে, এক্স এর জায়গাটাতে আমাদের রিপ্লেস করে দিতে হবে কি এক্স প্লাস 1। এইটাই আসলে আমাদের ফাংশনাল ভ্যালু বের করার নিয়ম, যে ফাংশনাল ভ্যালু যদি তুমি বের করতে চাও, এক্স এর জায়গাটাতে ওই ভ্যালুটা তুমি হচ্ছে রিপ্লেস করে দিবা। এখন দেখো আমরা যে সূচকের নিয়ম, সেই সূচকের নিয়ম আমরা কি জানি, যে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 এইটা মানে আসলে কি 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার 1, এটা না? আমরা জানি না যে ভিত্তি সেম হলে গুণ থাকলে যোগ হয়, উল্টা কাজটা করলাম। তাহলে এখন আসো, তার মানে আমাদের বলতে পারো যে এটা আসছে যে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4, এটা আসছে ফাংশন অফ এক্স প্লাস 1, তাই না? এখন আমাদের কি বলছে? ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ এক্স। তাহলে ফাংশন অফ এক্স প্লাস 1 মাইনাস ফাংশন অফ এক্স, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 মাইনাস, তো আমরা জানি এটা হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো 4 টু দি পাওয়ার এক্স টা কমন নিলে আমাদের কি আসবে? 4 মাইনাস 1। তার মানে আমাদের আসছে কি 3 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, 3 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। এখন দেখো তো 3 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স, এখন এখানে আমাদের যে 3টা এটা তো কনস্ট্যান্ট, 4 টু দি পাওয়ার এক্স মানে কি আমাদের কি ফাংশন অফ এক্স টাই না? তাহলে আমাদের আসছে 3 ইন্টু ফাংশন অফ এক্স। বুঝতে পারছো? তাহলে আমাদের আসছে 3 ইন্টু ফাংশন অফ এক্স। দেখো একেবারে মানে ভয় পাওয়ার কোনো কারণে নাই, একেবারে আমরা জাস্ট শুরু করলাম আর হচ্ছে বের হয়ে আসলো, শুরু করলাম আর বের হয়ে আসলো। মানে তুমি জাস্ট যেটা বের করতে বলছো সেটার দিকে যাবা, তাহলেই দেখবা যে ম্যাথ সলভ হয়ে গেছে। ফাংশন অফ এক্স প্লাস 1 আমি বের করলাম, একটু সূচক অ্যাপ্লাই করলাম, মাইনাস করে দিলাম, দেখা যাচ্ছে কমন নিলেই হচ্ছে আমাদের ম্যাথটা চলে আসতেছে। 8 নম্বরে আসো, বলছে যে হচ্ছে ফাংশন অফ এক্স হচ্ছে ক্রমবর্ধমান হবে, এক্স ইকুয়াল এ বিন্দুতে ফাংশন অফ এক্স ক্রমবর্ধমান হবে বা ইনক্রিজিং হবে। ক্রমবর্ধমান বা ইনক্রিজিং এই ব্যাপারটা কি তোমরা জানো? ক্রমবর্ধমান বা ইনক্রিজিং এটা কখন হয়? ক্রমবর্ধমান বা হচ্ছে ইনক্রিজিং, ক্রমবর্ধমান বা হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং ব্যাপারটা কখন হয়? দেখো এই ক্রমবর্ধমান বা ইনক্রিজিং ব্যাপারটা, ধরো হচ্ছে তোমার কাছে কোনো একটা সমীকরণ আছে, এরকম একটা তোমার কাছে ফাংশন আছে, ঠিক আছে? এখন এই ফাংশনটার কোনো একটা পয়েন্ট হচ্ছে, কোনো একটা পয়েন্ট হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে এ। এখন দেখো এই ফাংশনটাতে এই যে মানটা ওয়াই এর যে মানটা, এটা কি বাড়তেছে না? এই ব্যাপারটা এই পয়েন্টটাতে বাড়তেছে, এই বাড়ার ব্যাপারটাকেই কিন্তু বলা হচ্ছে ক্রমবর্ধমান। আর এইখানে দেখো বলতে পারো যাচ্ছে স্টেবল আছে, আর এইখানে কোন একটা পয়েন্ট যদি নেই, এখানে হচ্ছে কমতেছে, এইদিকে কমতেছে। কখন আসলে এগুলা হয়? এগুলা হয় তখনই, এই যে দেখো এইখানে আমি যে রেখাটা আঁকছি, এখানে যে স্পর্শকটা আঁকছি, সেটার কিন্তু আমার কোনটা হচ্ছে 90 থেকে ছোট, মানে ঢালটা পজিটিভ, ঠিক আছে? তো কোনো একটা বিন্দুতে যদি ক্রমবর্ধমান বা ইনক্রিজিং বলে, তাহলে ওই বিন্দুতে যে ডেরিভেটিভটা সেটা পজিটিভ আসতে হবে, মানে ঢালটা পজিটিভ আসতে হবে। আমরা জানি যে ঢাল হচ্ছে ডেরিভেটিভ, ঠিক আছে? ওই বিন্দুতে ডেরিভেটিভ পজিটিভ আসতে হবে।
আর যদি হচ্ছে সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম হয়, তাহলে ওই বিন্দুতে ঢালটা হচ্ছে 0। আর যদি ক্রম হ্রাসমান হয় বা ডিক্রিজিং হয়, এই যে ডিক্রিজিং, তাহলে দেখা যাবে যে ঢালটা ওই বিন্দুতে নেগেটিভ। সো এই তিনটা কন্ডিশন একটু মনে রাখবা, যে ক্রমবর্ধমান মানে বাড়তেছে কখন, যদি ওই বিন্দুতে ঢালটা পজিটিভ হয়। ঢাল পজিটিভ হওয়া মানে কি, এফ প্রাইম, এফ প্রাইমটাই আসলে ঢাল বের করা হয়। তো এফ প্রাইম এটা গ্রেটার দেন 0, একটা ইকুয়াল 0 আর একটা লেস দেন 0। আচ্ছা, আমাদের এইখানে যেহেতু বলছে ক্রমবর্ধমান, তো আমরা হচ্ছে কি শিখবো, ক্রমবর্ধমান যেহেতু বলছে তাহলে অবশ্যই ঢালটা আমাদের হবে পজিটিভ। ওকে, ঢালটা হচ্ছে পজিটিভ। এইবার আসলে হচ্ছে আমাদের সূচক লগের একটা বেসিক জাস্ট বলছে আর এর মান কত। তাহলে দেখো বুঝতেছো, এখানে বলা আছে হচ্ছে 3 ইকুয়াল কে ইন্টু 2 টু দি পাওয়ার আর, আর একটা আছে হচ্ছে 15 ইকুয়াল কে ইন্টু 4 টু দি পাওয়ার আর, সরি 4 টু দি পাওয়ার আর। আমাদের সলভ করে আর বের করতে বলছে। সো তোমরা বুঝতেছো কি করবা, তোমরা ভাগ দিয়ে দিবা। যদি ভাগ দিয়ে দাও, তাহলে যাচ্ছে একটু কাজ করি, আচ্ছা এইটাকে নাম দিলাম হচ্ছে 1 আর এটাকে হচ্ছে 2। তাহলে আমরা ভাগ দেব 1 কে ভাগ দেব 2 দিয়ে, 1 কে ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে দেখো আমাদের 15/3 ইকুয়ালস টু আমাদের আসতেছে কে ইন্টু 4 টু দি পাওয়ার আর, কে ইন্টু 2 টু দি পাওয়ার আর। দ্যাট মিনস 5 ইকুয়াল আমাদের আসতেছে 4 টু দি পাওয়ার আর/2 টু দি পাওয়ার আর। এখন দেখো আমাদের হচ্ছে একটু সূচক লকের বেসিক খাটালেই ম্যাথ চলে আসবে। কিরকম বেসিক দেখো, আমরা এই 5 ইকুয়াল, আমি যদি 4 টু দি পাওয়ার যে আর আছে, এই 4 টু দি পাওয়ার আর কে আমি চাইলে কি লিখতে পারি, 2 স্কোয়ার টু দি পাওয়ার আর, আর এখানে আছে 2 টু দি পাওয়ার আর। তাহলে 5 ইকুয়াল আমি লিখতে পারি, আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে 2 টু দি পাওয়ার 2 আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার আর। তাহলে দেখো আমরা জানি যে এই যে 2 টু দি পাওয়ার 2 আর এখানে 2 টু দি পাওয়ার আর ভাগ থাকলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে 2 আর - আর, ঠিক আছে। তাহলে ফাইনালি আমাদের আসছে এই ব্যাপারটা, যে 2 টু দি পাওয়ার আর ইকুয়াল 5, 2 টু দি পাওয়ার আর ইকুয়াল 5। এখন আমাদের অ্যান্সার তাহলে কি হবে, যে আমাদের বলতেছে যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 5 হবে, 2 এর উপরে কত পাওয়ার দিলে 5 হবে। সো আমরা জানি যে লগ সূচক থেকে আমরা একটা বেসিক শিখছিলাম যে a টু দি পাওয়ার x ইকুয়াল যদি b হয়, তাহলে x হবে আমাদের b এর a ভিত্তিক লগ। এই ব্যাপারটা আমরা শিখছিলাম যে a টু দি পাওয়ার x ইকুয়াল b হলে x হবে b এর a ভিত্তিক লগ। সো 2 টু দি পাওয়ার r ইকুয়াল যদি 5 হয়, তাহলে r হবে 5 এর 2 ভিত্তিক লগ। ঠিক আছে, লগ থেকে সূচকে যাওয়ার যে আমরা একটা নিয়ম শিখছিলাম না, সেই ব্যাপারটা তোমাকে একটু মনে রাখতে হবে। আমরা জানি এইটা থেকে এটা যাওয়া আমাদের জন্য ইজি হয়, যে এই আরটা এখানে 2 এর পাওয়ার হিসেবে যাবে, 5টা এইদিকে আসবে, কিন্তু উল্টাটাও যে হয় এই জিনিসটাও তোমাকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আসলো এইটা। ওকে, আই থিংক তোমাদের এটা ক্লিয়ার। জাস্ট লাস্টের দিকে গিয়ে তোমাদের প্যারা হইতে পারে 2 এর উপরে কত পাওয়ার দিলে 5 হবে, তাহলে তুমি বলবা যে 2 এর উপরে 5 এর 2 ভিত্তিক লগ যদি পাওয়ার দেই, তাহলে হচ্ছে আমাদের 5 হয়ে যাবে। ওকে, এবার এইটাতে আসো, বলছে যে 0 থেকে এটা বড়, তার থেকে বি বড়, তার থেকে সি বড়, তার মানে সবগুলাই পজিটিভ এবং বড়, ছোট থেকে বড়। তো এই যে এখন বলছে নিচের কোনটার ভ্যালু সর্বোচ্চ হবে, নিচের কোনটার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ হবে। দেখো তো ম্যাক্সিমাম ভ্যালু এখন কিভাবে তুমি বুঝবা, এই যে a প্লাস ডি ডিভাইড বাই বি প্লাস সি, কোনটা সর্বোচ্চ হবে। সো এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন, যে তোমরা কি করবা, 0 থেকে বড় এ, এর থেকে বি বড়, বি থেকে ছোট, তোমরা এইভাবে ধরে নিতে পারো। ধরে যাচ্ছে সংখ্যাগুলো তোমরা ধরে নিলা, হচ্ছে 1 2 3 4 এভাবে ধরে নিলা, ঠিক আছে। এখন তুমি যদি এইভাবে ধরে নাও যে 1 2 3 4 এভাবে বড়, এখন বলছে যে কোনটা সর্বোচ্চ হবে, আসলে কোনটা সর্বোচ্চ হবে। দেখো তো তোমাদের এই ভাগ দেওয়ার একটা ব্যাপার আছে, দুইটা যোগ করে, প্রথম দুইটা যোগ করে, এই যে প্রথম দুইটা যোগ করছে আর তৃতীয় চতুর্থটা যোগ করছে, তৃতীয় চতুর্থটার যোগফলকে প্রথম দুইটা দিয়ে ভাগ দিচ্ছে, তাই না, এরকম ব্যাপারটাই দেখা যাচ্ছে। এখন দেখো তো আমি যদি এই যে বড় সংখ্যাগুলাকে যোগ করে ছোট সংখ্যাগুলার যোগ দিয়ে যদি ভাগ দিই,
এই ভাগফলটাই আমার কি সব থেকে বড় আসার কথা না, যে আমার যেটা আসতেছে 7/3। এখন তুমি যদি এই কাজ করতে যে হচ্ছে ছোটগুলা যোগ করে বড় দিয়ে ভাগ দিতা, তাহলে দেখো এটা আসতো 3/7। এটা কি অনেক ছোট না? কিন্তু আমাকে বলছে যে সর্বোচ্চ। আর এটা আসতেছে 7/3, 7/3। তুমি যদি এরকম করতে যে হচ্ছে এইটার এটা যোগ করবা আর এটার এটা যোগ করে ভাগ দিবা, তাহলে দেখো 1+3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2+4, তাহলে তোমার আসতেছে 4/6, 4/6 বা আমরা বলতে পারি 2/3। এইটাও কিন্তু হচ্ছে তোমার ছোট। তো তোমার সর্বোচ্চ বা ম্যাক্সিমাম কিন্তু এই যে এইটাই আসতেছে, 1 এর থেকে বড় আসতেছে, কিন্তু তোমার 7/3 আসতেছে। সো লাস্টের যে দুইটা বড়, সেই বড় দুইটার যোগফলকে আমরা যদি প্রথমের ছোটগুলা দিয়ে যোগফলকে দিয়ে ভাগ দিতে পারি, তাহলেই সব থেকে আমাদের ম্যাক্সিমাম সংখ্যাটা চলে আসবে। জাস্ট এগুলো হচ্ছে কি বলবা, যে কমন সেন্স। ঠিক আছে, বেস্ট কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু দেখলা চিটাগাং ইউনিভার্সিটিতে, জাস্ট কমন সেন্স খাটাই হচ্ছে পারা যাইতেছে। সো যারা ম্যাথের প্রিপারেশন খুব খারাপ, তারা কমপক্ষে একটু ট্রাই করবা যে হচ্ছে টাইম তোমার তো থাকবে আসলে, এই যে কমন সেন্স টাইপ প্রশ্নগুলো কমপক্ষে সলভ করে ফেলার। তোমার ম্যাথে তুমি কম পড়ছো, এটা নিয়ে তুমি একবার প্রচুর ভয় পাইতেছো, এই জিনিসটা আসলে করা যাবে না। প্রচুর ভয় পাওয়ার এখানে কোনো কারণ নাই, ঠিক আছে, কোনো কারণ নাই। আচ্ছা, এইখানে আসো যে হচ্ছে বলা আছে y = 2x² + e⁻sin x dy/dx কত। এই প্রশ্নটাতে আমি একটু বলে দিই যে এই প্রশ্নটা নিয়ে একটু কথাবার্তা আছে, যে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে আসলে প্রশ্নটাতে dy/dx ছিল নাকি হচ্ছে dy/dt ছিল। ঠিক আছে, সো আমি তোমাদের দুইটারই জন্য সলিউশন বলে দেব, আশা করি তোমাদের প্রবলেম হবে না। dy/dt এইটাও থাকার নিয়ে কনফিউশন আছে যে dy/dt ছিল নাকি dy/dx ছিল। এখন দেখো, যদি তোমার এই dy/dx টাই থাকে, তার মানে x এর রেসপেক্টে এর জাস্ট ডেরিভেটিভ, তো x এর রেসপেক্টে এটা ডেরিভেটিভ করলে দেখো 2x² এর ডেরিভেটিভ হচ্ছে কি তোমার 4x হয়ে যাবে। x² ডেরিভেটিভ 2x, তাহলে 4x হবে। আর e⁻sin x এর ডেরিভেটিভ কি হবে? e⁻sin x এর তো আমরা জানি যে e⁻x এর ডেরিভেটিভ e⁻x। চেইন রুলের জন্য আমার sin x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাই না? সো আমাদের এইটার মতো করে রেজাল্ট আসতেছে যে 4x + cos x e⁻sin x, এটা রেজাল্ট আসতেছে। তোমরা বলতে পারো যে ঘ নাম্বার, কিন্তু কিন্তু এখানে কথা আছে। কথাটা কি? এই যে তোমাদের বললাম যে এইটা যদি সঠিক হয় তাহলে অ্যানসার তো তুমি এটা দিয়ে দিবা, কিন্তু তোমার এই dy/dt যদি আসতো, এটা একটা ট্রিকি কোশ্চেন হয়ে যাইতো যে dy/dt টা কত। দেখো আমরা দেখতেছি যে y এর ফাংশনটা পুরোপুরি হচ্ছে x দিয়ে, y এর ফাংশনটা পুরোপুরি হচ্ছে x দিয়ে। তো y এর ফাংশনটা যেহেতু হচ্ছে পুরোপুরি x দিয়ে, তাহলে শুধুমাত্র x কে চেঞ্জ করলেই আসলে y এর ভ্যালু চেঞ্জ হবে। তুমি যদি t এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ করতে চাও, t এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ আসলে তোমার কি হবে? t এর রেসপেক্টে y এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, কারণ y এর ফাংশনটা হচ্ছে x দিয়ে, t দিয়ে তো আর y এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না। সো t এর রেসপেক্টে কিন্তু পুরা y এর ফাংশনটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। তো তোমার যদি এইটা চাই যে dy/dt এইটা কত, তাহলে কিন্তু অ্যান্সার হবে এই 0। আর যদি তোমার এই যে dy/dx এইটা চাই, তখন হবে অ্যান্সার তোমার এইটা। তো তুমি হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে ব্যাপারটা ধরে নিবা যে হচ্ছে কোনটা আসলে আসছে। তো এটা নিয়ে ভালো লেভেলে কনফিউশন আছে যে dy/dt আসছে ইউনিভার্সিটিতে নাকি dy/dx আসছিল। সো এই যখন যেটা আসবে তুমি হচ্ছে তখন সেই অ্যান্সারটা দিয়ে দিবা। এবার আসো একেবারে ইজি প্রশ্ন, বলছে e⁻x এর সাপেক্ষে e⁵x এর অন্তরীকরণটা কত হবে। সো e⁻x এর সাপেক্ষে যদি এরকম, আমরা সবসময় তো শিখছিলাম কি যে x এর সাপেক্ষে সবসময় ইন্টিগ্রেশন আমরা শিখছি যে x এর সাপেক্ষে অলওয়েজ হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করি, বাট এখানে বলছে e⁻x এর সাপেক্ষে। তো এখানে ব্যাপারটা কি হলো, তোমার কাছে চাইতেছে যে d(e⁵x d(e⁻x), এই তো ওদের কথা মতে তো এইটা এইটা তোমার কাছে চাইতেছে। তো তুমি কি করবা, দেখো বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আমি এই ম্যাথগুলো এইভাবে করি যে উপরে তুমি e⁵x এ রাখো, এক্সট্রা করে একটা dx নাও, নিচেও তুমি যেটা ছিল ওটা রাখো, এক্সট্রা করে একটা dx নাও, বাস তোমার ম্যাথ হচ্ছে হয়ে গেছে।
দেখো তোমাকে বলছিল এটা যে e টু দি পাওয়ার x এর রেসপেক্টে e টু দি পাওয়ার 5x এর ডেরিভেটিভ তুমি ওইভাবে লিখছিলা, কিন্তু এখন তুমি তো এটা এইভাবে পারো না, শেখো নাই। তুমি কি করবা, উপরে হচ্ছে এটাকে ভাগ দিবা dx দিয়ে, নিচে ভাগ দিবা dx এ। এখন দেখো তোমার ফরম্যাটের মতো চলে আসছে। তোমার এইখানে কি বলতেছে যে x এর রেসপেক্টে e টু দি পাওয়ার 5x এর ডেরিভেটিভ, আর এখানে বলছে x এর রেসপেক্টে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ। সো বলো তুমি এখন পারবা কিনা যে x এর রেসপেক্টে e টু দি পাওয়ার 5x এর ডেরিভেটিভ কি ওটাই থাকে, আর এক্সট্রা করে একটা কি 5 দিয়ে দিতে হবে, কারণ 5x টা চেইন রুল অনুযায়ী 5x। নিচে আসো, তোমার e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে কি e টু দি পাওয়ার xc, e টু দি পাওয়ার xc। তাহলে এখন আসো এটার একটু ক্যালকুলেশনটা করে ফেলো। ক্যালকুলেশনটা করলে দেখো আমাদের আসছে যে 5 e টু দি পাওয়ার 5x, দেখো ভাগ থাকলে সূচকের নিয়ম অনুযায়ী হচ্ছে মাইনাস হয়ে যায়, তাহলে আমাদের আসছে 5 e টু দি পাওয়ার 4x। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 5 e টু দি পাওয়ার 4x। আই থিংক সবার কাছে ক্লিয়ার 5 e টু দি পাওয়ার 4x। এটা দেখো আমার বলছিল কি যে e টু দি পাওয়ার x এর সাপেক্ষে e টু দি পাওয়ার 5x এর ডেরিভেটিভ, তো আমি কি করলাম যে এটা আমার চাইছে, সো আমি কি করব যে x এর রেসপেক্টে এর ডেরিভেটিভ করে দেব, আর হচ্ছে x এর রেসপেক্টে এর ডেরিভেটিভ করে দেব, করে দিয়ে হচ্ছে সেটা ভাগ দিলে আমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। তোমার বলতে পারে যে sin x এর সাপেক্ষে cos x এর ডেরিভেটিভ কি, তুমি sin x এর সাপেক্ষে cos x এর, তাহলে তুমি cos x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিবা, আর নিচে হচ্ছে sin x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিবা। ঠিক আছে, তাহলে তোমার হয়ে যাবে। বুঝতে পারছো আমি যে কথাটা বললাম? ধরো যাচ্ছে তোমাকে বললো যে হচ্ছে sin x এর সাপেক্ষে cos x এর ডেরিভেটিভ কত, sin x এর সাপেক্ষে, তাহলে তুমি কি করবা, উপরে হচ্ছে cos x এর ডেরিভেটিভ করবা উইথ রেসপেক্ট টু x, আর নিচে হচ্ছে sin x এর ডেরিভেটিভ করবা উইথ রেসপেক্ট টু x। ঠিক আছে, এটাই মিন্স করতেছে যে sin x এর সাপেক্ষে cos x এর ডেরিভেটিভ। ওকে, আসো আমাদের হচ্ছে এবার অন্তরীকরণ থেকে আরেকটা প্রশ্ন কি বলছে যে এর কোন মানের জন্য y ইকুয়াল x ইন্টু 1 মাইনাস এক্স বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এই কথাগুলো একটু ইম্পর্টেন্ট, যে মূল বিন্দুতে স্পর্শক, মূল বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখো এই যে আমাদের অন্তরীকরণের যে ব্যবহার, অন্তরীকরণের অন্যতম একটা ব্যবহার হচ্ছে স্পর্শকের ঢাল বের করা। অন্তরীকরণের মাধ্যমে আমরা কি বের করি বলতো, স্পর্শকের ঢাল ব্যবহার করা। এখন তোমাকে যদি আমি একটু ডিটেলস বোঝানোর ট্রাই করি ম্যাথটা, যে হচ্ছে আমরা স্পর্শকের ঢাল বোঝাইতে আসলে কি বলি, সরি, দেখো স্পর্শকের ঢাল ব্যাপারটা আসলে কিরকম। তাহলে এইটা আছে আমাদের অক্ষ। এখন আমি এখানে একটা কার্ভ আঁকলাম, এই কার্ভটার এই পয়েন্টটাতে আমার হচ্ছে একটা স্পর্শক আছে, এবং এই স্পর্শকটা অবশ্যই এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করবে, থিটা কোণ। ঠিক আছে, এখন এই স্পর্শকটার আমি যদি এখানে ঢালটা বের করতে চাই, আমার কাছে এই স্পর্শকটার ঢাল বের করার অপশন আছে দুইটা। ঢাল বের করার অপশন আছে কয়টা বলতো, দুইটা। একটা হচ্ছে ট্যান থিটা দিয়ে, যে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত কোণ করছে সেটা হচ্ছে আমি ট্যান থিটা দিয়ে, যদি আমি সেই কোণটা জানি তাহলে ট্যান থিটা দিয়ে ঢাল বের করতে পারবো। আরেকটা আছে আমি যদি হচ্ছে এর ফাংশনটা জানি, তাহলে আমি যদি হচ্ছে ডেরিভেটিভ করি যদি এই পয়েন্টটার জন্য যদি হচ্ছে আমি ডেরিভেটিভ করি, তাহলেও হচ্ছে আমার কি চলে আসবে, ঢাল চলে আসবে। ডেরিভেটিভ করা মানেও আসলে ঢাল বের করা। তোমরা যারা একেবারে ধীরে ধীরে পড়ছো অন্তরীকরণ জানো যে ডেরিভেটিভ করা মানেও ঢাল বের করা। তো দেখো এখানে দুইটাই ওরা দিয়ে দিছে, মাঝখান থেকে এই ফাংশনটার এ নামে একটা টার্ম ওরা দেয় নাই। তো তুমি একবার ঢাল দিয়ে এই যে ট্যান থিটা দিয়ে ঢাল বের করবা, আর একবার হচ্ছে তুমি ডেরিভেটিভ করে ঢাল বের করবা। এই দুইটা জিনিস যেহেতু একই, যখন তুমি তাদেরকে ইকুয়াল ধরবা তখন এর ভ্যালুটা বের হয়ে যাবে। তো দেখো আমাদের বলছে যে মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দেখো মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে দেখো তো এই কোণটা দেয়া আছে না, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে দেখো এর ঢালটা আমি যদি একবার বের করি, তাহলে ঢাল হচ্ছে এম ইকুয়াল ট্যান 60 ডিগ্রি। যদিও এখানে হচ্ছে প্লাস মাইনাস 60 দেওয়া উচিত, কারণ এখানে বলে নাই কিন্তু যে ধনাত্মক দিকের সাথে, শুধু বলছে এক্স অক্ষের সাথে, সো প্লাস মাইনাস দেওয়া উচিত, বাট আমরা দেখতেছি অ্যান্সারে নেগেটিভ নাই।
এখন দেখো ঢালটা আসলো tan 60 ডিগ্রি, তার মানে √3। এখন আমি ডেরিভেটিভ করো, একবার ঢাল বের করো, কারণ এই দুইটাই আসলে ইকুয়াল। তাহলে দেখো তো ডেরিভেটিভ যদি আমি করি, তাহলে আমাদের ওয়াইটা কত আসে? ওয়াইটা আমাদের আসে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার। তাহলে এইটার যদি আমি ডেরিভেটিভ করি এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে এ মাইনাস 2ax এটা আসবে। এখন আমার এই যে ডেরিভেটিভের আমি তো একটা সমীকরণ পাইছি, বাট এটা কোথায় আসলে ঢালটা? এটা আসলে বলছে মূল বিন্দুতে। এই জন্য আমরা এই ডেরিভেটিভটা মূল বিন্দুতে কত সেটা আমরা বের করবো। এক্স ইকুয়াল 0 পয়েন্টে কত? তো এক্স ইকুয়াল 0 পয়েন্টে যদি আমরা দেখি, তাহলে এ মাইনাস এক্স এর ভ্যালু 0 আসলে 0, তার মানে এ। তাহলে দেখো আমরা এই ডেরিভেটিভের মাধ্যমেও ঢাল বের করতে পারি। ডেরিভেটিভের মাধ্যমে আমি ঢাল বের করলাম মূল বিন্দুতে স্পর্শক, আমার ঢালটা আসলো এ। আবার ট্যান থেটা, ঢাল বের করার যে ট্যান থেটা ফর্মুলা, সেটা দিয়ে আমি দেখতেছি ঢাল আসতেছে √3। তাহলে আমার আলটিমেটলি আমি কি লিখতে পারি যে এই এটাই হচ্ছে আসলে কি √3। কারণ কি এইদিকে ঢাল এ আর ওইদিকে ঢাল √3, তাহলে একই রেখা তো, তাহলে অবশ্যই এই ঢালগুলা ইকুয়াল। সেইখান থেকেই মেনলি হচ্ছে আমাদের প্রবলেমটার সলিউশনটা চলে আসে। তোমরা যারা একাডেমিতে হচ্ছে এই ব্যাপারগুলো করছো, হচ্ছে 9.9 চ্যাপ্টার গুলা বা 9.8 এগুলাতে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ডিটেলস বলা ছিল। আমিও হচ্ছে এমসিকিউটাতেই ডিটেলস, আর এইটা প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার এই রিলেটেড প্রশ্ন আসছে, বুঝতে পারছো? চিটাগাং ইউনিভার্সিটিতেও আসছে। সো তোমরা অবশ্যই এই কনসেপ্টটা একটু ভালোভাবে মনে রাখবে। একবার ডেরিভেটিভ দিয়ে ঢাল বের করবা, আর একবার হচ্ছে দেখো বলছে চিত্রে প্রদর্শিত আচ্ছাদিত অংশের ক্ষেত্রফল বের করো। এখন দেখো আমাদের এখানে চিত্রটা একটু কম বোঝা যাইতেছে, আমি দেখো আঁকতেছি, তোমাদের প্যারা নেওয়ার দরকার নাই। আমি চিত্রটা আগে আঁকি, একে হচ্ছে তোমাদের এক্সপ্লেন করতেছি। দেখো এইদিকে দেখো, আমাদের ধৈর্য হচ্ছে এইটা অক্ষ, এইটা আমাদের অক্ষ। দেখো আমাদের কি বলতেছে, বলতেছে যে হচ্ছে একটা সলিড লাইন নেই। দেখো এইটা হচ্ছে একটা সলিড লাইন, আর আমাদের এইদিকে হচ্ছে দুইটা লাইন আছে, আর যাচ্ছে জাস্ট আমাদের সলিড নায়রা এরকম লাইন আছে, আর একটা আমাদের হচ্ছে বাঁকা লাইন আছে। এই লাইনটা কিন্তু হচ্ছে আমাদের বাঁকা, এরকম একটা বাঁকা লাইন আছে। দেখো এইটার আমাদের ইকুয়েশনটা বলা আছে, এইটার ইকুয়েশনটা হচ্ছে আমাদের y = x²/4। তোমরা দেখতে পাইতেছো না? আমি দেখতে পাচ্ছি x²/4। আর এই যে লাইনটা আমাদের সোজা যে সলিড লাইনটা, এটা হচ্ছে y = 3 লাইন, বুঝতে পারতেছো? যে হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল y = 3 লাইন। আর আমাদের যে এইগুলা, এগুলো হচ্ছে 2 আর 3, এগুলো হচ্ছে আমাদের 2 আর 3। তাহলে দেখো তো আমার বলছে যে এই যে এরিয়াটা, এইটা কত হবে? এই এরিয়াটা কত হবে? তো আমরা বুঝতেই পারতেছি ইন্টিগ্রেশন দিয়ে এগুলা ম্যাথ করব, যেহেতু এরিয়ার কথা বলছে। তো আমরা আসলে ইন্টিগ্রেশনটা করব কিভাবে? দেখো যখনই তোমার এরকম দুইটা লাইন থাকবে, তাদের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল বের করতে বলবে। তোমাকে যদি দুইটা লাইনের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে তোমার কাজ হচ্ছে শুরুতে কোথা থেকে কোথা এই জিনিসটা ফিক্সড আপ করা। দুইটা লাইনের অন্তর্ভুক্ত এরিয়া কি হবে সেটা তুমি বের করবা। সেটাকে যদি তুমি এরিয়া বলো, সেটা বের করার জন্য তোমার যেটা কাজ হবে, যে দুইটা লাইনের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল, তোমাকে শুরুতে লিমিটটা ঠিক করতে হবে যে আমার কোথা থেকে কোথা। দেখো এখানে বলছে 2, এই যে এই এরিয়াটা না, তাহলে 2 থেকে শুরু হইলো না, 2 থেকে শুরু হলো, আর হচ্ছে 3 তে গিয়ে শেষ হলো, এই যে 2 থেকে 3। আমার লিমিটটা হবে 2 থেকে 3, এটা আমি ঠিক করে দিলাম। এখন আসো যে কোন দুইটা রেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল। আমার এই যে y = 3 একটা লাইন, আর একটা হচ্ছে আমার x²/4 এইটা একটা লাইন। সো এই দুইটা এরিয়ার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল। এখন আমি কি করব? আমার কাজ হবে এই দুইটা রেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফল বের করার জন্য আমি উপর থেকে আসবো। উপর থেকে আসলে যে রেখাটা আগে পাবো, সেইটা থেকে নিচেরটা মাইনাস করে দেব। তাহলে দেখো তো উপর থেকে আসলে আমি প্রথমে কোন রেখাটা পাইতেছি? y = 3 লাইনটা পাইতেছি, আর পরে আমি কোনটা পাইতেছি? y = x²/4 পাইতেছি। সো আমার কাজ হবে এই যে 3টা থেকে মাইনাস করে দেব x²/4টা। কি বুঝতে পারছো? যে 3টা থেকে মাইনাস করে দেবো x²/4টা। আমার লিমিট হচ্ছে 2 থেকে 3, এই এরিয়াটা বের করতে বলছে। এটা হচ্ছে y = 3 লাইন আর y = x²/4 লাইন।
সো এদের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল, এই জন্য উপরে থেকে আসলে যে আগে পাবো সেইটা থেকে মাইনাস করব, নিচে যেটা আছে সেইটা। এবং ওয়াইটা আর তো নেবো না, কারণ আমরা জানি যে হচ্ছে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হয়, সো ওয়াই ইকুয়াল 3 এর আমি 3 নেব, আর এক্স স্কয়ার বাই 4 টা আমি হচ্ছে এটা নেব। নিয়ে হচ্ছে আমি জাস্ট এখন এই যে ইন্টিগ্রেটটা তুমি করো, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। তো দেখো ইন্টিগ্রেট করলে আমাদের এখানে 3 এর ইন্টিগ্রেট হচ্ছে 3x, আর এইটার ইন্টিগ্রেট করলে আমাদের আসতেছে কত বলো তো? আমাদের আসতেছে x³ বাই 12, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কত থেকে কত, 2 থেকে 3। এখন হচ্ছে আমরা লিমিট বসাই দিলাম ওইখানে 2 থেকে 3। সো তোমাকে একটু এই কাজটা করতে হবে ভাইয়া, আমিও দেখাই দিতে পারি আসলে একটু। দেখো আমি হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে তোমাদের ক্যালকুলেশনটা দেখাবো। ওকে, দেখো আমাদের শুরুতে হচ্ছে 3 লিমিট বসাই দিবা, তারপর 2 লিমিট বসাই দিবা। তো আমরা যদি 3 লিমিটটা বসাই দেই, তাহলে 3 লিমিট বসাই দিলে আমাদের আসতেছে 9 মাইনাস 27 বাই হচ্ছে 12, ঠিক আছে? আর এই 3 লিমিট বসানো শেষ, এবার 2 লিমিটটা বসাই দেবো, সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে -2 যদি বসাই দিই, তাহলে -6 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হবে 8/12। এটা তোমরা আই থিঙ্ক এই ক্যালকুলেশনটা করতে পারবা। সো এটার ক্যালকুলেশন যদি তুমি করে ফেলো, তাহলে আমাদের লসাগু আসতেছে 12, আর এখানে আমাদের হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 আছে এটা 12, ঠিক আছে? সরি, আমাদের 3 বারং 36 হবে, তাহলে 36 মাইনাস 27 প্লাস 8, ঠিক আছে? এগুলো ক্যালকুলেশন তোমরা পারবা, তোমরা মেইন প্রসেসটাতে আসলে ফোকাস করো। তাহলে আমাদের আসতেছে কত, 36 আর 8 হচ্ছে আমাদের 44, 44 থেকে যদি হচ্ছে আমরা 27 মাইনাস করে দিই, তাহলে 44 থেকে 27 মাইনাস করলে আমাদের নিচে হচ্ছে 12, ঠিক আছে? নিচে হচ্ছে 12, 44 থেকে 27 মাইনাস করলে আমাদের এইদিকে হচ্ছে 14 আর হচ্ছে 3, তার মানে 17, তাই না? তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 17/12। দেখো তো আমাদের অ্যান্সার আছে কিনা 17/12। আমাদের 17/12 কিন্তু অ্যান্সার আছে। দেখো তোমরা হচ্ছে ফোকাস করো যে হচ্ছে একেবারে তুমি হচ্ছে প্রসেসটাতে বুঝছো কিনা, তোমরা এটা ফোকাস করো যে প্রসেসটাতে হচ্ছে তুমি বুঝছো কিনা। প্রসেসটা বুঝছো কিনা। আমি বললাম যে হচ্ছে আমাদের এই এরিয়াটা বের করতে হবে, সো আমি এই রেখাটা থেকে এই যে অন্তর্ভুক্ত, যেহেতু এই রেখাটা মাইনাস করে দেবো, আর লিমিটটা দেবো 2 থেকে 3 এর মধ্যে, বাস। এইবার আসো আমাদের, দেখো এই একই জিনিস বলতে পারো যে আমাদের বলছে 2 থেকে 3 x²/4, এটা তো হচ্ছে ডাইরেক্ট ইন্টিগ্রেট করবা, এটাতে কোনো প্যারা নাই, তুমি ইন্টিগ্রেট করো 2 থেকে 3 x²/4 dx, ইন্টিগ্রেট করো। দেখো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি যে x⁴n dx, এটার ফর্মুলা হচ্ছে কি x⁴n + 1 বাই n + 1, এটা কনস্ট্যান্ট থাকে, আর যদি ডেফিনেট হয় তাহলে কনস্ট্যান্ট দিতে হবে না। তাহলে দেখো আমি হচ্ছে এই চাইলেই তুমি কিন্তু এই 1/4 এটা বাইরে নিয়ে আসতে পারো, এটার কোনো কাজ নাই। এখন x² এর ডেরিভেটিভ, তাহলে ইন্টিগ্রেট তুমি হচ্ছে x³ লাগবা /3 লাগবা, আর এটা লাগবা 2 থেকে 3। তুমি চাইলে এই 3ও বের করে নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নাই, এই 3ও বের করে নিয়ে আসতে পারো। ওকে, বের করার দরকার নাই। এখন দেখো একবার হচ্ছে তুমি 3 বসায় দাও, তাহলে 27/3, মাইনাস একবার 2 বসায় দাও, তাহলে 8/3। এই তো এই ক্যালকুলেশনটা এখন ভাইয়া তোমাকে একটু করতে হবে। তাহলে 1/4 ইন্টু 3, তাহলে 27 মাইনাস 8, তাহলে 27 মাইনাস 8 কত হবে ভাইয়া? 27 মাইনাস 8 হলো, তাহলে হচ্ছে 19। তাহলে আমাদের আসতেছে 19/12, বুঝতে পারছো? 19/12 আই থিঙ্ক সবাই বুঝবা, জাস্ট তুমি ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা মনে রাখলেই ম্যাথটা হয়ে যায়। এইবার আসো আমাদের কমপ্লেক্স নাম্বার থেকে, তোমরা দেখছিলে যে হচ্ছে জটিল সংখ্যা আসলে কমপ্লেক্স নাম্বার থেকে অনেক অনেক প্রশ্ন আসে, তোমার হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে কমপ্লেক্স নাম্বার থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, তাই না? সো আমরা একটা প্রশ্ন পাইলাম কমপ্লেক্স নাম্বারের, দেখো কি বলা আছে যে 1 - i হচ্ছে a + ib, যদি হয় তাহলে a² + b² এর মান কত? এখন দেখো এই যে a² + b², এইটা এই যে a + ib এর যে মডুলাসটা বা আর যে ভ্যালুটা, এইটা আমরা জানি যে হচ্ছে √a² + b², এটা না? সো এর মডুলাস যে ভ্যালুটা, সেটারই আসলে স্কয়ারটা বের করতে বলছে।
তো দেখো আমরা কি করবো, যে মডুলাস ভ্যালুটাই আসলে লাগবে। সো এই দুইটা জটিল সংখ্যা তখনই সমান হবে যদি তুমি এদের দুই দিকেরই মডুলাস বের করো, সেইটাও অবশ্যই অবশ্যই ইকুয়াল হবে। সো আমি দুই দিকেরই মডুলাস নেব, এই দুইটা ইকুয়াল, সো আমি দুই দিকেরই মডুলাস নেব, কোনো সমস্যা নাই। তো দেখো এইটার মডুলাস বের করলে কি হবে, এইটার মডুলাস বের করলে হবে কি রুট ওভার 1² প্লাস -1², তাই না? আই এর সহগ হচ্ছে -1 আর এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে এটা। আর এইটার মডুলাস তো তোমরা বললাই যে হচ্ছে a² প্লাস b²। তাহলে দেখো আমাদের ফাইনালি এখানে আসতেছে হচ্ছে √2 আর এখানে আসতেছে √² a² প্লাস b²। তাহলে আই থিঙ্ক তোমরা বুঝেই ফেলছো যে তার মানে a² প্লাস b² এর ভ্যালু হচ্ছে 2 হবে, a² প্লাস b² এর ভ্যালু 2 হবে। ওকে, একেবারে ইজি কনসেপ্ট, যে হচ্ছে তুমি জাস্ট যেহেতু ইকুয়াল বলা আছে মডুলাসটাও ইকুয়াল ধরে ফেলো, তাহলে হচ্ছে তোমার রেজাল্ট চলে আসবে। এইটাও হচ্ছে একটু বলতে পারো যে হচ্ছে এই প্রশ্নটাকে বিন্যাস সমাবেশের দিকে ফেলা যায়। বলছে যে নিচের সসীম ধারাটির যোগফল এককের অঙ্কটি কত। এই যে একটা ধারা দেয়া আছে, বলছে যে এর যোগফলের অঙ্কটা কত হবে। এখন দেখো এই তোমার ধারাটা কিন্তু যেন তেন ধারা না, এটা কি বলবা যে হচ্ছে ভালো লেভেলের একটু প্যারাদায়ক ধারা। সো আমরা একটু ট্রাই করে দেখো, আমি এখানে লিখতেছি যে 1 ফ্যাক্টোরিয়াল, এইটা আসলে কত 1 না। আবার আমাদের 2 ফ্যাক্টোরিয়াল, এটাও মানে আমরা কি জানি 2 × 1 তার মানে হচ্ছে 2। তারপর 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি 4 × 3 × 2 × 1, তার মানে আসতেছে হচ্ছে 24। এই যে দেখো এই 1 থেকে 4 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত যাওয়ার পর তুমি যারই ফ্যাক্টোরিয়াল বের করবা, দেখো তো আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে আমাদের কি আসবে 5 × 4 × 3 × 2 × 1। এই যে দেখো তো আমাদের এখানে কি হলো আসলে ঘটনাটা, এই যে একটা 5 থাকতেছে আর একটা 2 থাকতেছে, এই 5 আর 2 মিলে কি 10 হয়ে যায় না? 5 আর 2 মিলে 10 হয়ে যায়, 5 × 2 10 হয়ে যায়। এই জিনিসটা তোমার এই ম্যাথে মনে রাখ, 10 হয়ে যায়। সো দেখো 5 ফ্যাক্টোরিয়াল যখনই তুমি করতে গেলে তখন 5 × 2 10 হয়ে যাইতেছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল যে সংখ্যাটা, এই সংখ্যাটার অবশ্যই অবশ্যই শেষে শূন্য থাকবে, শেষে শূন্য থাকবে। সেম ভাবে তুমি যদি 6 ফ্যাক্টোরিয়াল বের করতে যাও তখনও দেখবা যে 6 ফ্যাক্টোরিয়াল মানে এখানে কি 5 তো অবশ্যই আসবে, তাই না? 5 আসবে, তারপর তোমার 5 আর 2 তো অবশ্যই আসবে 6 ফ্যাক্টোরিয়ালে, তাই না? সো এইখানেও কিন্তু একটা অবশ্যই 10 চলে আসবে, এটা 10 চলে আসবে। সো 6 ফ্যাক্টোরিয়ালও কিন্তু হচ্ছে তোমার শেষে 10 অবশ্যই থাকবে, শেষে শূন্য অবশ্যই থাকবে 6 ফ্যাক্টোরিয়াল, এইখানে যাই থাক শেষে শূন্য অবশ্যই থাকবে। এরপরে থেকে তুমি যতই যাবা এই 5 ফ্যাক্টোরিয়াল থেকে স্টার্ট হয়ে যতই তুমি যাবা অবশ্যই অবশ্যই শেষে শূন্য থাকবেই, শেষে শূন্য থাকবেই। সো দেখো এখন তোমাকে বলছে সমষ্টি বের করো 24 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। এইখানে বলছে যে যোগফলে এককের অঙ্কটা কত হবে, এককের অঙ্কটা কত হবে। তাহলে দেখো এই পর্যন্ত গিয়ে তোমার তো কোনো সমস্যা নাই, এই পর্যন্ত গিয়ে তোমার সমষ্টিটা যদি তুমি দেখো, এই পর্যন্ত গিয়ে তোমার হচ্ছে সমষ্টিটা হচ্ছে 1 আর 2 3, 3 আর 24 হচ্ছে 27। এই পর্যন্ত গিয়ে তোমার সমষ্টিটা কত 27। এখন বলো তো এই 4-এর ঠিক পরের দিকে যখনই তুমি যাবা তখনই কি সবগুলোর শেষে কি একটা করে শূন্য থাকবে না? তো ব্যাপারটা কিরকম হবে, যে আমার সমষ্টি যদি বের করি এটা হচ্ছে 1, তারপরে হচ্ছে আমার 2, তারপরেরটা হচ্ছে 24, 1 2 24, তারপরে যদি তুমি যাও 120, তারপর তুমি যতই বাড়াও এই যতই বাড়াও এই লাস্টে কিন্তু একটা শূন্য থাকবেই, এইখানে তোমার ডিজিট বাড়বে, এদিকে সমস্যা নেই, লাস্টে একটা শূন্য থাকবে ডিজিট বাড়বে, লাস্টে একটা শূন্য থাকবে ডিজিট বাড়বে। তো এগুলো তুমি যদি প্লাস করে দাও, ফাইনালি বলছে যে এককের অঙ্কটা কত হবে। তোমাকে কিন্তু বলে নাই যে টোটাল প্লাসটা বের করো, তোমাকে বলছে এককের অঙ্কটা কত হবে। সো এককের অঙ্কটা কিন্তু তুমি খুব ইজিলি বের করতে পারবা। 2 আর একে 3, 3 আর 7, এককের অঙ্কটা কিন্তু 7 হবে, বাকিগুলা তোমার কি হবে তুমি জানো না, কিন্তু এককের অঙ্কটা কি হবে 7 হবে। আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার। এই যে 5 ফ্যাক্টোরিয়াল পরে যতই যাও অবশ্যই অবশ্যই শেষে শূন্য থাকবে, সো এগুলার শেষে শূন্য আসবে। আর প্রথমের যে কয়েকটা ছিল সেগুলার আমরা ডিজিটটা দেখবো প্রথম অঙ্কে কত, সেগুলো যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আই থিঙ্ক তোমরা সবাই এটা বুঝছো। সো আমরা পরের ম্যাথে চলে যাই। দেখো আমাদের স্থিতিবিদ্যা থেকে একটা প্রবলেম আসছে, বলছে যে
দুইটা সমান বলের কথা বলছে, যে এই যে দুইটা সমান বল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে, আমাদের সময়ে আসছিল এরকম একটা প্রশ্ন, যে দুটি সমান বলের লব্ধির বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, তাহলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত। আমি একটা কথা তোমাদের বলে দেই, হয়তো তোমরা চাইলে এই ম্যাথটা, এই যে আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, এই ফর্মুলা দিয়ে করতে পারবা, এই ফর্মুলা দিয়ে করতে পারবা। তোমরা আর এর ভ্যালু হচ্ছে আহ এই যে গুণফলের 3 গুণ, মানে গুণফলের 3 গুণ, তার মানে আর এর ভ্যালুটা কত দেখো, বলছে বলদ্বয়ের গুণফলের 3 গুণ, তাহলে বলগুলা যদি আমরা পি করে ধরি, দুইটাই সমান বল যেহেতু, তাহলে কি এদের গুণফলের 3 গুণ, তার মানে কি আরটা 3p স্কয়ার না, আরটা 3p স্কয়ার। আর তুমি হচ্ছে এখানে পি আর কিউ হচ্ছে সেম ধরবা, মানে পি এর কিউ এর জায়গায় পি বসাই দিবা। তো তুমি যদি এখানে কিউ এর জায়গায় পি বসায় দাও আর আর এর জায়গায় যদি 3p স্কয়ার বসায় দাও, তাহলে তোমার রেজাল্ট চলে আসবে। বাট আমি এই প্রসেসটা শিখাই না, আমি সাধারণত স্টুডেন্টদের শেখানোর ট্রাই করি কি, যে এই যখনই সমান বল বলবে, যখনই বলবে সমান বল, এই পি ইকুয়ালস টু কিউ যখন বলবে সমান বল, তখন এই ফর্মুলাটা আমি স্টুডেন্টদের ব্যবহার করতে বলি। ফর্মুলাটা হচ্ছে যে আর ইকুয়াল টু পি কস আলফা বাই টু, আর ইকুয়াল টু পি কস আলফা বাই টু। সমান বল বললে শুধু একটাই লাগবে, সেটা হচ্ছে পি। সো আর ইকুয়াল টু পি কস আলফা বাই টু। এখন তুমি হচ্ছে সলভ করো, কি বলছে দেখো, বলছে যে লব্ধিটা হচ্ছে এদের গুণফলের 3 গুণ, তাহলে বলগুলো তো আমরা জানি যে পি আর পি করে সমান বল যেহেতু, লব্ধিটা হচ্ছে এদের 3 গুণ, তার মানে 3, এদের গুণফলের 3 গুণ, তাহলে 3p স্কয়ার লব্ধিটা, এটা না। তাহলে এখন আসো যে আর এর ভ্যালুটা হচ্ছে, সরি এখানে একটা কথা বলছে, তো লব্ধির বর্গ, নট লব্ধি, আমরা এটা একটু মিস করে ফেলছি, লব্ধির বর্গ। সো লব্ধির বর্গ মানে আর স্কয়ারের ভ্যালু, সো আর স্কয়ারের ভ্যালুটা হচ্ছে 3p স্কয়ার, আমার বলা আছে লব্ধির বর্গ। সো আর এর ভ্যালুটা আমার কি আসবে, তাহলে আর এর ভ্যালুটা হবে √3 ইনটু পি, আর এর ভ্যালুটা হবে √3 ইনটু পি। সো এইখানে আমি হচ্ছে আর এর ভ্যালুটা বসায় দেব, √3 ইনটু পি, 2p cos আলফা বাই 2। এই দেখো পি পি তোমার কাটবে, তাহলে তোমার আসবে cos আলফা বাই 2 ইকুয়াল হচ্ছে √3/2। তাহলে কত ডিগ্রির ভ্যালু √3/2, cos cos তো আমরা জানি হচ্ছে 30 ডিগ্রির ভ্যালু, তার মানে আলফা বাই 2 ইকুয়াল হচ্ছে 30, তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 60। ঠিক আছে, তোমরা চাইলে এখানে আর স্কয়ারের জায়গায় 3p স্কয়ার বসাই দিয়ে ম্যাথ করে ফেলতে পারো, বাট আমি একটু সাজেস্ট করি যে আর ইকুয়াল 2p cos আলফা বাই 2 এই ফর্মুলাটা তোমরা ইউজ করো যখনই সমান বল বলবে, এটার অনেক ফায়দা আছে। ঠিক আছে, আর ইকুয়াল 2p cos আলফা বাই 2 এটা ইউজ করো, অনেক ফায়দা আছে। এই যে আর এর জায়গায় হচ্ছে আমি জাস্ট আর স্কয়ার যেহেতু 3p স্কয়ার, আর এর জায়গায় আমি √3p বসাই দিলাম, কেটে গিয়ে আমার হচ্ছে ম্যাথ সলভ হয়ে গেল। ঠিক আছে, তোমাকে এই যে পি কিউ এই ঝামেলা স্কয়ার টেস্কয়ার এগুলোর ঝামেলাতে যাইতে হবে না, আরো অনেক কাজে তুমি ইউজ করতে পারবা। জাস্ট আমরা যেহেতু কোশ্চেন ব্যাংক সলভ করাইতেছি, এই জন্য হচ্ছে আমরা আপাতত তোমাকে সেটা দেখাইলাম না। এখানে আসো আমাদের পরের ম্যাথটাতে। চিটাগাং ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে গিয়ে একটা ব্যাপার তুমি খেয়াল করবা, যে অনেকগুলো প্রশ্ন আসছে, তোমাকে কি বলতে পারো যে এগুলো হচ্ছে তোমার 9-10 বা হচ্ছে কমন সেন্স, এই ব্যাপারগুলো থেকে বইয়ের বলতে পারো যে চ্যাপ্টার থেকে, চ্যাপ্টারের বাইরে থেকে কমন সেন্সের প্রশ্ন আসছে। সো কমন সেন্সের প্রশ্নের মধ্যে এইটা হচ্ছে একটা বলতে পারো যে হচ্ছে গুণোত্তর ধারার প্রশ্ন। দেখো কি বলছে, যে একটা কাজ সফলভাবে করতে পারলে তোমাকে 5 টাকা দেয়া হয়, পরবর্তীতে প্রতিটি সফলভাবে কাজ করার জন্য তার ঠিক আগের কাজের পারিশ্রমিককে দ্বিগুণ করে দেয়া হয়। তাহলে দশম কাজ, এই যে দশম কাজ 10th, দশম কাজ সফলভাবে করলে তুমি কত টাকা পাবে। দেখো তো, প্রথমে তোমাকে দেয়া হয়েছে 5 টাকা করে, তারপর তারপরেরটা সফলভাবে করলে 10 টাকা, তারপরেরটা সফলভাবে করলে 20 টাকা, তারপরেরটা 40 টাকা, এইভাবে চলতে আছে। এখন তোমাকে বলছে যে দশম কাজটা তুমি যদি সফলভাবে করো তাহলে তোমাকে ওই সময় কত টাকা দেবে। তাহলে তুমি এই যে এইভাবে হিসেব করে যাইতে পারো যে 40 আর 80, 80 হচ্ছে 160, এইভাবে তুমি যাইতে পারো। বাট আমরা তো অনেক কি, আমরা অবশ্যই জেনজি, অনেক বেশি স্মার্ট। তো দেখো এইটা কোন ধারা আসলে, 5, 10, 20, 40, এটা অবশ্যই কি গুণোত্তর ধারা না, কারণ হচ্ছে ডাবল হইতেছে। সো গুণোত্তর ধারা এটা অবশ্যই। এই গুণোত্তর ধারার আমাদের প্রথম পদটা হচ্ছে 5, আর যদি আমরা সাধারণ অনুপাতটা বের করি তাহলে হচ্ছে 10/5, দ্যাট মিন্স হচ্ছে 2। সো একটা গুণোত্তর ধারা
যার প্রথম পদ 5 আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত 2, তাহলে এর দশম পদটা যত হবে ঠিক তত টাকাই তুমি পাবা। তো দশম পদটা হচ্ছে আমরা বের করতে পারি এই গুণোত্তর ধারার। আমাদের হচ্ছে n তম পদ বের করার একটা ফর্মুলা আছে। n তম পদ বের করার ফর্মুলা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো দশম পদ তুমি যদি বের করতে চাও 10th, তাহলে আমাদের a এর ভ্যালু কত 5, আর এর ভ্যালু হচ্ছে 2, আর দশম তাহলে 10 মাইনাস 1, তাহলে আমাদের আসতেছে 5 ইন্টু টু টু দি পাওয়ার 9। এই যে 5 ইন্টু টু দি পাওয়ার 9, এটা এখন তুমি ভাই বের করো। তাহলে 5 টু টু দি পাওয়ার 9, আমরা তো এত বড় জানি না, সো টু টু দি পাওয়ার 5 করো আর টু টু দি পাওয়ার 4 করো। যদিও তোমাদের আসলে 100 এমএস থাকতেইছে, সেটা নিয়ে প্যারা নাই, তবু হচ্ছে আমি জাস্ট দেখাইতেছি একটু হলো। তাহলে এখন এই গুণটা তোমাকে ভাই করতে হবে, 5 দুগুণা 10 এর 0, 3 5 15 আর 1 16 ইন্টু 16, এই যে এটা করো। তাহলে হচ্ছে আমাদের আসতেছে 16 16 গুণ করলে কত আসে ভাইয়া, লাস্টে একটা শূন্য দিয়ে দিবে, 6 6 36 এর 6, 6 কে 6 আর 3 9, তোমার আসতেছে হচ্ছে 15। তাহলে তোমার আসতেছে হচ্ছে 1 আর 1 2 হয়ে যাবে, তোমার আসতেছে 2560। তোমাদের আসলে ইয়া থাকবে, তোমার 100 এমএস ক্যালকুলেটর থাকবে, এই যে 2560 আসতেছে। ঠিক আছে, যে হচ্ছে তোমার এইভাবে ডাবল হইতে হইতে ওই জায়গায় যে তোমার হচ্ছে 2560 যাবে। তুমি গুণোত্তর ধারা দিয়ে করবা a r টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের গুণোত্তর ধারার ফর্মুলা a r টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এটা আসো, এটা হচ্ছে কি বলা আছে, হচ্ছে আমাদের গতিবিদ্যার একটা ম্যাথ। বলছে আনুভূমিকের সাথে আলফা কোণে এবং ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত হবে। তো দেখো এটা যারা তোমরা মুখস্থ করে ফেলো তারা তো একবারই পারবা। আমি জাস্ট তোমাদের জন্য বলি যারা মুখস্থ করো না, যে আনুভূমিকের সাথে তুমি হচ্ছে কি করছো, আলফা কোণে ইউ ভেলোসিটিতে নিক্ষেপ করছো, তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতাটা কত হবে এটা বের করতে বলছে। আমরা সাধারণত নিক্ষিপ্ত যে বস্তুগুলা যেগুলা হচ্ছে আমরা একবারে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ করি, তাদের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা শিখি যে হচ্ছে ম্যাক্সিমাম হাইটটা হবে ইউ স্কোয়ার বাই 2g, এটা শিখি ইউ স্কোয়ার বাই 2g। তো আমার যখন প্রাস হয় এরকম, তখন এটাকেও আমি নিক্ষিপ্ত বস্তু চিন্তা করতে পারি কিভাবে, যে ও এইভাবে উপরের দিকে উঠতেছে ইউ সাইন আলফা বেগে, আর ও হচ্ছে সামনের দিকে যাইতেছে ইউ কস আলফা বেগে। জাস্ট আমরা ওর এই গতিটাকে দুই ভাগে ভাগ করে নেব, একটা ইউ সাইন আলফা, একটা ইউ কস আলফা। তো দেখো উপরে ওঠার জন্য ওকে সাহায্য করবে ইউ সাইন আলফা। তো এইখানে আমি যদি ম্যাক্সিমামটা বের করতে চাই, তাহলে জাস্ট এই যে এই ফর্মুলাটা ইউ স্কোয়ার বাই 2g, কিন্তু এইখানে আমাদের যে ইউটা সেটা হচ্ছে ইউ সাইন আলফা। ওকে, ইউ সাইন আলফা স্কোয়ার বাই 2g, সো আমাদের চলে আসবে ইউ স্কোয়ার সাইন আলফা বাই 2g। এইভাবে একটু জাস্ট মনে রাখতে পারো, তাহলে ইউ স্কোয়ার, সরি স্কোয়ার করলে এটাও সাইন স্কোয়ার আসবে, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটা এইভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, আমাদের হচ্ছে জাস্ট আর কয়েকটা প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো আমরা ইনশাল্লাহ সবগুলোই সলভ করে ফেলবো। এবার আসলে আমাদের 22 নম্বর যে প্রশ্নটা, 22 নম্বর প্রশ্ন হচ্ছে একটা বর্গের পরিসীমা 20 হলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গের পরিসীমা কত। তাহলে দেখো একটা বর্গের পরিসীমা কত বলা আছে 20, তাহলে বলো তো একটা বর্গের পরিসীমা মানে হচ্ছে 4a, তার মানে 4a ইকুয়াল 20, 4a ইকুয়াল টু 20। তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে, এর বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 5, এর বাহুর দৈর্ঘ্য হবে 5। এখন বলছে যে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর ক্ষেত্রফলটা কত, এর ক্ষেত্রফল হচ্ছে 5 স্কয়ার, তার মানে 25, তাহলে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের যে নতুন যে বর্গ এর ক্ষেত্রফলটা কত, এর এরিয়াটা কত হবে, এই যে এর 4 গুণ, তার মানে এটা হবে 100, নতুন বর্গের এরিয়া হচ্ছে 100। এখন বলছে এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত। তাহলে আমরা দেখলাম যে এই নতুন বর্গটার এরিয়া হচ্ছে 100,
তাহলে এরিয়ার ফর্মুলা আমরা জানি যে a স্কয়ার মানে 100, তার মানে এ হচ্ছে 10, এ হচ্ছে 10। তাহলে এর যে পরিসীমা সেটা কত হবে? পরিসীমা মানে আমরা জানি কি 4a, 4a, তাহলে হচ্ছে 4 গুণন 10, তার মানে হচ্ছে 40। এই তো, জাস্ট কিছুই না, তুমি হচ্ছে এক এক করে বের করে ফেলো যে 4 এ দেয়া আছে, পরিসীমা দেয়া আছে, তাহলে এর ভ্যালু 5, এর ক্ষেত্রফল হচ্ছে 25, এর 4 গুণ তাহলে 100, তাহলে বাহু হবে 10, তাহলে পরিসীমা হচ্ছে 4 গুণ 10, তার মানে হচ্ছে 40। বুঝতে পারছো? খুব বেশি আসলে প্যারার কিছু নেই, এখানে প্যারার কিছু নেই, তুমি জাস্ট সিম্পলি সলভ করে যাও, তাইলে হচ্ছে তোমাকে প্যারা লাগবে না। দেখো এইটা একটু তোমার কাছে প্যারা মনে হতে পারে। বলছে যে দুইটা বর্গক্ষেত্র, ঠিক আছে, এই দুইটা বর্গক্ষেত্র বি এবং সি হচ্ছে বৃহত্তর বর্গক্ষেত্রের ভেতরে অবস্থিত। এখন বলছে এই যে বি আর সি দুইটারই হচ্ছে ক্ষেত্রফল গুলো দেয়া আছে, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 4, একটা 49 আর একটা হচ্ছে 4। দেখো আমি চিত্রটা হচ্ছে তোমাদের এই দিকে একটু ভালোভাবে দেখাই দিই, ওইখানে একটু তোমরা কম বুঝতে পারো। আমি যদি বর্গগুলা নেই, ধরো যে একটা আমি হচ্ছে বর্গ আমরা নিলাম, দেখো এইটা হচ্ছে আমাদের ফিগার। এখন এইখানে আমাদের দুইটা বর্গ আছে, দেখো এইটাকে ওরা বলতেছে হচ্ছে বি, এইটাকে বলতেছে বি, হ্যাঁ, আর এইখানে আরেকটা আছে, এটাকে বলতেছে সি। এখন এই যে বি এর যে এরিয়া সেটা তোমার দেয়া আছে, বি এর যে এরিয়া, বি এর এরিয়াটা হচ্ছে 49, আর সি এর যে এরিয়া এইটা বলা আছে হচ্ছে 4, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে এই এরিয়াটা কত হবে, এই যে এইটা, এই যে এই এরিয়াটা কত হবে, ঠিক আছে, এই এরিয়াটা কত হবে। তো দেখো আমরা জাস্ট এই এরিয়াটা বের করার জন্য আমরা কি করতে পারি, তুমি এই জিনিসটাকে হচ্ছে অনেক ভাবে করতে পারো। কিভাবে? তুমি ধরো যাচ্ছে এই জিনিসটাকে পার্ট করে নিলা, তুমি জিনিসটাকে পার্ট করে নিতে পারো, জাস্ট একটু কি বলবো যে হচ্ছে তোমাদের একটু প্যাসে ফেলবে, বাট আমার মনে হয় প্যারা হবে না। দেখো তুমি হচ্ছে পার্ট করে নিবা, তাহলে হয়ে যাবে, পার্ট করে নিবা। দেখো আমরা শুরুতে হচ্ছে এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম, হচ্ছে আমি এই অংশটার আগে এরিয়া বের করব, এই অংশটার, তারপরে হচ্ছে এই অংশটার এরিয়া বের করব, এইটুকের, ঠিক আছে। তো আমি হচ্ছে এইটার নাম দিলাম এক্স অংশ, আর এইটার নাম দিলাম হচ্ছে ওয়াই অংশ। সো দেখো আমরা এক্স অক্ষ আর এক্স 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 অংশ আর ওয়াই অংশের এরিয়া কিভাবে বের করতে পারি। দেখো তো আমাদের যে ওয়াই অংশটা এটা কিন্তু আসতেছে একটা রেক্টাঙ্গেল, এটা আসতেছে একটা রেক্টাঙ্গেল। এখন এর আমি হচ্ছে দৈর্ঘ্য কিভাবে পাবো আর প্রস্থ কিভাবে পাবো, তাই না? দৈর্ঘ্য কিভাবে পাবো, প্রস্থ কিভাবে পাবো। আমাদের বি আর সি এর এই যে 49 দেয়া আছে আর 4 দেয়া আছে, এদের এরিয়া দেয়া আছে, তাহলে বলো তো এই বি এর যে আছে সাইড গুলা, এগুলা আমাদের কত হবে? এইটা আমাদের কি 7 হবে না? কারণ যেহেতু বর্গ বলে দিছে, তাহলে এইটা হবে 7, তাহলে এইটাও হবে 7, এইটুকু হবে 7, আবার এইটাও হবে 7, কারণ এটা তো বি এরই অংশ। দেখো এইটুক 7, এইটুক 7, এইটুকু 7। এখন আসো আমাদের এ এর গুলা, সরি সি এর গুলা, সি এর আমাদের ক্ষেত্রফল বলা আছে 4, তাহলে এই যে অংশগুলো এগুলো কি 2 করে হবে না? এগুলা কিন্তু আমাদের 2 করে হবে, তাহলে এইটাও হবে কত 2, ঠিক আছে। তাহলে দেখো এই টোটালটা 7, এইটুক হচ্ছে 2, তার মানে এইটা আমাদের কত হবে? এটা হবে 5, তাই না? টোটালটা 7, এইটুক 2, তার মানে এটা হবে 5, তাহলে এটা আমি পেয়ে গেছি 5। দেখো তাহলে এইটার 5 পাইছি, আর এইটা তো হচ্ছে প্রস্থটা তো হচ্ছে 2, তাহলে এইটার এরিয়াটা কত হবে? আয়ত যেহেতু, তাহলে 5 গুণন 2, তার মানে এটার এরিয়াটা হবে 10। ওকে, তাহলে এটার এরিয়াটা হবে 10। এখন আসো আমাদের এইটা, এটা দেখো আমার এই টোটালটা 7 আর এইটুক দেখতেছি 2, এইটুক হচ্ছে 2, তার মানে এইটা হবে আমাদের 7 আর হচ্ছে 2, তার মানে হচ্ছে 9, ঠিক আছে। 7 আর 2 হচ্ছে 9। এখন আসো আমাদের এই অংশটুকু বের করতে হবে, যে এই অংশটুকু কত। তো দেখো আমাদের এইটা যেহেতু বর্গের শেপ, এই বর্গের শেপটাই যেহেতু এরকম হয়েছে, এই বর্গের শেপটাই কি আমাদের এরকম হয়েছে, তো এইটা যদি 7 হয় তাহলে অবশ্যই
এইটুকু হচ্ছে 2 হবে। ঠিক আছে, কারণ কি দেখো তোমার এই বর্গের শেপটাই কিন্তু এরকম হয়েছে, এই বর্গের শেপটা। তো এইটাও 2 হবে, এইটাও 2 হবে। তাহলে এইটা টোটাল 9 আর এটা হচ্ছে 2। তার মানে এই ওয়াই এর যে এরিয়াটা সেটা হবে 2 গুণন 9। তার মানে এটা হবে 18। তাহলে দেখো আমরা এইবার এইদিকে পাইলাম 18 আর এইদিকে পাইলাম 10। তাহলে এক্স আর ওয়াই যোগ করে আমরা কত পাবো? 18 প্লাস 10, মানে আসতেছে আমাদের 28। বুঝতে পারছো? মানে জাস্ট হচ্ছে মানে তোমরা যদি হচ্ছে একটু ভালোভাবে নিজেরা কাজ করো তাহলে আমার মনে হয় যে হচ্ছে এটা নিয়ে তোমাদের আসলে প্যারা হবে না। ঠিক আছে, যদি হচ্ছে একটু ভালোভাবে কাজ করো। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি হচ্ছে অনেক বেশি প্যারা খাও যে হচ্ছে না এখানে বর্গ আয়ত এগুলা দিয়ে মনে হচ্ছে অনেক বেশি টাফ হয়ে গেছে, তখন তোমার কাছে মনে হবে কঠিন। তো তোমার জাস্ট অল ডাটা দেয়া আছে 49, সেখান থেকে 7 পাবা, আর এখানে 4, এখান থেকে 2 করে পাবা। জাস্ট প্লাস মাইনাস করে তুমি এইটুকের একবার বের করবা আর পুরোটার একবার বের করবা, তখন তুমি হচ্ছে আলটিমেটলি এই যে এই টোটালটা পেয়ে যাবা। ঠিক আছে, আমি জাস্ট বের করে তোমাদের দিলাম, তোমরা একটু পজ করে করে দেখিও, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমাদের 24 নম্বরের যে প্রশ্ন বলছে একটা বর্গের পরিসীমা হচ্ছে 20, এর 4 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত হবে? আমি এটা এখনই তোমাদের করাই দিলাম, তাই না? যে পরিসীমা 20, তাহলে হচ্ছে তোমরা 4a ইকুয়াল হচ্ছে 20 ধরবা, তারপর a এর ভ্যালু বের করবা হচ্ছে 5, তারপর a স্কয়ারের ভ্যালু 25, তারপর হচ্ছে এর 4 গুণ, তাহলে হচ্ছে নতুনটার এরিয়া হবে 100। ঠিক আছে, নতুনটার, তাহলে সেইখান থেকে নতুনটার হচ্ছে আমাদের এ হবে 10, তাহলে নতুনটার হচ্ছে আমাদের পরিসীমা হবে 40। বুঝতে পারছো? এটা আমি কিছুক্ষণ আগে দেখাইলাম। এইটাতে আসা আমাদের হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে বিন্যাস সমাবেশের একটা প্রবলেম, একটু ভালোভাবে বোঝার ট্রাই করবা। দেখো আমাদের বলছে যে একটা ক্লাবের সব সদস্য অন্য সব সদস্যের সাথে এক রাউন্ড করে দাবা খেলার পর দেখা গেল যে মোট 19টি খেলায় জয় পরাজয় আর 17টি খেলায় ড্র হয়েছে। ক্লাবের সদস্য সংখ্যা কত? দেখো মানে তোমার ব্যাপারটা কিরকম, যে ধরো যে ক্লাবের 5 জন লোক আছে, এখন 5 জন লোক সবাই সবার সাথে খেলবে। বুঝতে পারছো? সবাই সবার সাথে খেলবে। ধরো যে 5 জন আছে, তুমি একবার হচ্ছে এ এর সাথে খেললো, একবার এ এর সাথে, সবাই সবার সাথে খেলছে, এই কথাটা কিন্তু বলা আছে যে ক্লাবের সব সদস্য অন্য সব সদস্যের সাথে এক রাউন্ড করে দাবা খেলে, সবাই সবার সাথে খেলছে। এখন খেলে দেখা গেছে 19টা খেলায় হচ্ছে লস উইন হয়েছে আর হচ্ছে 17টা ড্র হয়েছে। তার মানে মোট খেলা আসলে কতটা হয়েছে বলতো? তাহলে মোট খেলা কতটা হয়েছে আমাদের এই জিনিসটাকে শুরুতে জানতে হবে। মোট খেলা, মোট ম্যাচ বলতে পারো, যে মোট মোট ম্যাচ। আমরা ক্রিকেটেও আসলে আমরা আসলে নিজেরাও এগুলা বের করি মাঝে মাঝে। মোট ম্যাচ হয়েছে আমাদের 17 প্লাস 19, 17 প্লাস 19, তার মানে 36টা ম্যাচ হয়েছে। দেখো আমরা এগুলো জানি, ধরো যে চারটা টিম আসছে, এখন চারটা টিম আহ সবাই সবার সাথে খেলবে। আর তোমরা দেখো যে ট্রাই নেশন সিরিজ গুলো হয় বা সবাই সবার সাথে খেলবে, তাহলে কয়টা ম্যাচ আসলে হবে সেটা আমরা কিন্তু সবাই বের করে ফেলি, মানে হিসেব করে করে। তোমরা বলো যে বাংলাদেশের সাথে একবার জিম্বাবু, জিম্বাবুর সাথে একবার ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে একবার আফগানিস্তান, এভাবে হয়ে হয়ে বের হয়। তো এটার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আসলে কি আমি যদি একটু বলি, তাহলে সেই ব্যাপারটা দেখো আমাদের কিভাবে আগায়। তাহলে মোট ম্যাচ কয়টা সেটা আমাদের দেয়া আছে, এখন বের করতে হবে যে আমাদের টিম কয়টা বা কতজন আসলে খেলছে, তাই না? তো এই ব্যাপারটা যদি হচ্ছে আমি একটু ম্যাথমেটিক্যালি আগাই, যে ব্যাপারটা কিরকম হয়, ধরো যে হচ্ছে তিনটা হচ্ছে ধরো যে হচ্ছে 3টা টিম আছে। ঠিক আছে, টিম আছে কয়টা? 3 টিম। তাহলে 3 টিমের ক্ষেত্রে আমরা যদি এই জিনিসটা দেখি যে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হইতে হবে, তাহলে 3 টিমের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি, ধরো হচ্ছে আমাদের এ বি আর সি এই 3টা টিম। এখন এর সাথে একবার বি খেলবে, একবার বি এর সাথে সি খেলবে, এইভাবে চলবে। এখন বলো তো এ টিমটাই কয়টা ম্যাচ খেলবে? যদি আমি শুরুতে এ টিমটাকে ধরে নেই, তাহলে এ খেলবে কিন্তু হচ্ছে 2টা ম্যাচ, একবার বি এর সাথে একবার সি এর সাথে। ঠিক আছে, এখন বি টিমটা কয়টা খেলবে? দেখো বি টিমটা কিন্তু অলরেডি এর সাথে খেলে ফেলছে। ঠিক আছে, এখন বি টিমটা কিন্তু আমরা ধরতেছি যে আর একটা ম্যাচ খেললেই ওর হইতেছে শুধু সি এর সাথে। বুঝতে পারছো? মানে শুরুতে ধরে নিলাম যে এ এ হচ্ছে বি এর সাথে খেললো, সি এর সাথে খেললো, তাহলে এর ফুল হইলো। বি টিমটা কার সাথে খেলবে? এর সাথে তো খেলে ফেলছে, শুধু সি এর সাথে খেলবে। এখন সি টিমটা কয়টা খেলবে? দেখো সি টিমটা কিন্তু আমাদের এর সাথেও খেলে ফেলছে, বি এর সাথেও খেলে ফেলছে।
তাই না? সি কিন্তু আর খেলার জায়গা নেই, তাহলে সির হচ্ছে কিন্তু হয়ে গেল 0। তাহলে দেখো তো আমাদের টিম ছিল 3টা, তাহলে আমাদের মোট ম্যাচ কয়টা হলো? মোট ম্যাচ হলো 2 + 1, তাহলে আসতেছে কত? 3। তাহলে টিম ছিল আমাদের 3টা, তাহলে মোট ম্যাচ হইলো 3টা। ঠিক আছে, এখন যদি 4টা টিম হইতো, তাহলে ব্যাপারটা কিরকম হইতো? যদি 4টা টিম হইতো, তাহলে দেখো প্রথম একটা টিম আমি চুজ করলাম, ও হচ্ছে 3টা ম্যাচ খেললেই সবার সাথে খেলবে। দ্বিতীয় যে টিমটা, ও হচ্ছে 2টা ম্যাচ খেললেই সবার সাথে খেলবে। তারপরের যে টিমটা, সে একটা ম্যাচ খেলবে, তাহলে সবার সাথে খেলা হয়ে যাবে। লাস্টের টিমটাকে কোনো কিছুই খেলতে হবে না, কারণ সবাই ওর সাথে খেলে ফেলছে। এই যে তারা দেখো তো 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাটা সমষ্টি চলে আসতেছে না? তাহলে কত? 3 আর 6টা ম্যাচ খেলতে হবে। 6টা ম্যাচ খেললেই হচ্ছে 4টা টিমের একটা টুর্নামেন্ট, 4টা টিমের যদি সবাই সবার সাথে খেলতে, তাহলে 6টা ম্যাচ হবে টুর্নামেন্টটাতে। এখন আসে আমাদের ম্যাচ দেয়া আছে 36টা, তাহলে কতটা টিম বা কতজন খেলতেছে সেটা বের করতে বলছে। তাহলে দেখো 4 জন হলে, আমরা দেখতেছি যে 4 জন হলে আমাদের সমষ্টিটা আসতেছে 1 থেকে 3 পর্যন্ত সমষ্টি। তো আমার এখানে আমি যদি ধরে নিই যে হচ্ছে n জন, আমি যদি ধরে নেই যে হচ্ছে কতজন বলতো, আমি যদি ধরে নেই n জন, ঠিক আছে, আমি ধরে নিলাম যে হচ্ছে n জন। দেখো আমি এটা তোমাদের একটু মিশাই দিই। আমি ধরে নিলাম যে হচ্ছে n জন, n জন ধরে যদি নেই n জন, তাহলে আমাদের সমষ্টিটা কি হবে? আমার সমষ্টিটা হবে n-1, n-2, এইভাবে আমাদের হচ্ছে 3 to 1। দেখো আমাদের 4 জন ছিল, এই জন্য 1 থেকে 3 পর্যন্ত সমষ্টি। তাহলে আমাদের যদি n জন থাকে, তাহলে 1 থেকে n-1 পর্যন্ত সমষ্টি। তো 1 থেকে n-1 পর্যন্ত যে সমষ্টি, এইটা আমরা বের করব কিভাবে? দেখো আমরা জানি যে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত যে সমষ্টি সেইটা বের করার ফর্মুলা। ঠিক আছে, 1 থেকে n পর্যন্ত বের করা যে সমষ্টি সেটা বের করার ফর্মুলা। এখন আমি যদি 1 থেকে n পর্যন্ত না চেয়ে আমি যদি n-1 পর্যন্ত চাই, তাহলে আমার ফর্মুলাটা কি হবে? তাহলে আমার ফর্মুলাটা হবে n-1 ইন্টু n-1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই যে এই সমষ্টিটাই কি আমার 36 না? দেখো তুমি 1 থেকে n পর্যন্ত বের করো, n ইন্টু n+1 ডিভাইড বাই 2, কিন্তু n পর্যন্ত না হয়ে যদি তার ঠিক আগ পর্যন্ত হয়, তাহলে তুমি কিভাবে বের করবা? তাহলে অবশ্যই n এর জায়গায় n-1 হবে, আর n+1 এর জায়গায় n-1 প্লাস 1 ডিভাইড বাই 2। এইটা আমি ইউজ করলাম। তাহলে আমাদের আসছে দেখো n-1, এখানে আসছে n ডিভাইড বাই 2 ডিভাইডেড বাই 36। এই যে এটা এখন তুমি ক্যালকুলেশন করে n এর ভ্যালু বের করে ফেলবা, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে দেখো আমাদের কত আসে, n² মাইনাস n ইকুয়াল আসছে আমাদের 72। তাহলে আমাদের 8 লং 72 হয়, তাহলে হচ্ছে আমাদের প্লাস 8n মাইনাস 9n দিলাম, মাইনাস 72 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের মাইনাসে চলে আসলো। n কমন নিলে আমাদের আসতেছে একটা n+8, আর একটা -9 কমন নিলে আমাদের n+8 ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমাদের আসতেইছে আসলে এরকম যে n+8 আর n-9 ইকুয়ালস টু 0। তাহলে বুঝতে পারতেছো n এর ভ্যালু হচ্ছে 9 চলে আসতেছে। তুমি n এর ভ্যালু 9 মানে 9 জন লোক এখানে আছে, তাহলে তুমি 1 থেকে 8 পর্যন্ত সমষ্টি বের করো। এই 1 থেকে 8 পর্যন্ত যে সমষ্টিটা হবে সেইটাই হবে টোটাল ম্যাচ। এখন 4টা টিম ছিল, 1 থেকে 3 পর্যন্ত সমষ্টি বের করছো, তুমি এক এক করে 12 জন লোক, তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে সমষ্টিটা হবে সেইটাই হচ্ছে তোমার ততগুলো ম্যাচ হবে। ঠিক আছে, সো 9 জন লোক আছে, 1 থেকে 8 পর্যন্ত সমষ্টি তুমি দেখবা যে 36 আসতেছে, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে 9 জন। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তোমরা একটু পজ করে করে দেখিও, আই থিঙ্ক তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এটা আসলে লাস্ট ম্যাচ ছিল। তোমরা আশা করি এটা সুন্দরভাবে মনে রাখবা যে হচ্ছে এই যে ম্যাচ সংখ্যার ব্যাপারটা, যে যদি 4টা টিম থাকে, তাহলে প্রথম টিমটা 3টা ম্যাচ খেলবে, দ্বিতীয় টিমটা 2টা ম্যাচ খেলবে, আর থার্ড টিমটা একটা ম্যাচ খেলবে। ঠিক আছে, ফোর্থ টিমটা কোনো ম্যাচ খেলবে না, কারণ ও তো সবার সাথে খেলা হয়েই গেল, তাই না? সো 4টা টিম থাকলে 1 থেকে 3 পর্যন্ত সমষ্টি করলে চলে আসবে। সো এখানে এখন উল্টাটা দেয়া আছে যে 36টা ম্যাচ হয়েছে, তাহলে কতজন আছে? তো তুমি এক এক করে অপশন টেস্ট করতে পারো।
যে যদি 12টা টিম থাকতো বা 12 জন থাকতো তাহলে 1 থেকে 11 পর্যন্ত সমষ্টি 36 আসে কিনা, তারপর 1 থেকে 7 পর্যন্ত সমষ্টি 36 আসে কিনা, বা 1 থেকে 8 পর্যন্ত সমষ্টি 36 আসে কিনা, দেখবা যে 1 থেকে 8 পর্যন্ত সমষ্টিটা 36 চলে আসবে। অথবা উল্টা প্রসেস, আমি বললাম যে n-1 পর্যন্ত সমষ্টিটা 36 ধরো, তাহলেও তোমার রেজাল্ট চলে আসবে n-1 পর্যন্ত, নট n পর্যন্ত। ওকে, আই থিঙ্ক তোমরা পুরো ক্লাসটা এনজয় করছো এবং আমরা চিটাং ইউনিভার্সিটির প্রশ্নটাও সলভ করে ফেললাম। আমাদের আগামী ক্লাসে মেনলি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং আমরা এক এক করে কুচ্ছ যে জিএসটি যে হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষা আছে তারও হচ্ছে আমরা এক এক করে সলিউশন আমাদের হচ্ছে চ্যানেলে আপলোড করব। সো তোমরা যারা হচ্ছে প্রিপারেশন অলরেডি শুরু করছো এবং সামনে যারা শুরু করবা, আশা করি হচ্ছে আমাদের ক্লাসগুলো ফলো করলে তোমরা অনেক বেশি হচ্ছে উপকৃত হবে এবং তোমাদের এই অ্যাডমিশন জার্নিতে আমরা কিছুটা হচ্ছে অবদান রাখতে পারবো। সবার জন্য শুভকামনা, আমার জন্য সবাই দোয়া করিও। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হইতেছে ভাইয়ের সাথে। সো এখানে হচ্ছে ক্লাস শেষ করতেছি, সবাইকে আসসালামু আলাইকুম।